পুরো আরণ্যক ম্যানশনের পরিবেশ পাল্টে গেছে। নিস্তব্ধতা বিরাজ করছে পুরো রুম জুড়ে। কথা নেই কারো মুখে। মাহতাব সাহেব নিচে নেমেছিলেন, তখন ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। স্রোতের উপর রাগ দেখিয়ে কিসে এত কিছু করলো, নাকি অন্য কোনো কারণ বুঝে আসছে না ওনার। কাব্য চলে যেতে চাইলো বাড়ি থেকে। মাহতাব সাহেব ছেলের পথ আটকে বললেন, যেও না কাব্য, স্রোত ভুল করেছে, ও ক্ষমা চাইবে তোমার কাছে। কাব্য তাচ্ছিল্যের স্বরে হেসে বলল ওর বাবাকে, আপনারা তো ভুল করেছিলেন, আমার আম্মাকে ধোকা দিয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন ওনার কাছে। ছোট্ট কাব্যকে দিনের পর দিন কষ্ট দিয়ে ক্ষমা চেয়েছিলেন তার কাছে। মাহতাব সাহেবের মুখে উত্তর নেই। কি বা বলবেন তিনি। সাবরিনা বেগম দাঁড়িয়ে আছেন একপাশে, উনিও আজ চুপ। নিজের পরনে থাকা শাড়িটার দিকে সাবরিনা বেগমের চোখ যেতে চোখ মুখ শুকিয়ে আসলো ওনার। বুঝতে পারলেন কাব্যের রাগের কারণ। আজ ওনার বাসার গৃহকর্মী মেয়েটা ভুলবশত সব শাড়ি ধুয়ে দিয়েছে বলেছিলেন উনি। তবে মেয়েটার বুঝতে ভুল হয়েছে। না পেরে কাবার থেকে কাব্যের আম্মু শাড়িটা বের করে পড়লেন। এত কিছু হয়ে যাবে ভাবনাতেও আসেনি ওনার। কাব্য চলে যাবে বলে পা বাড়িয়েছে সাবরিনা বেগম সামনে আসলেন। কাব্যের হাত দুটো জোর করে বললেন, আমি বুঝতে পেরেছি তোমার রাগের কারণ। আমাকে ক্ষমা করো বাবা, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি তোমাকে এখনো স্নেহ করি কাব্য, সেই ছোটবেলার মতো। খালামণিকে ভুল বোঝো না তুমি। কাব্যের হাসি পেল সাবরিনা বেগমের কথায়, আবার প্রচন্ড রাগও হলো। কাব্য সংযত করলো নিজেকে, চোখে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, কাব্য কাউকে ক্ষমা করে না। আমার মধ্যে মায়া দয়া ভালোবাসা খুব কম। আপনারা যত্ন করে মেরে ফেলেছেন পুরনো কাব্যকে। লোক দেখানো ভালোবাসা দেখাচ্ছেন, লজ্জা নেই আপনাদের? মাহতাব সাহেবের চোখ দুটো ছলছল করছে। নিজের ভুলেই তিনি ছেলেকে এতটা দূরে সরিয়েছেন বাড়ি আর ওনার থেকে। পুরনো কাব্য সত্যি মরে গেছে, উনি নিজ হাতে মেরে ফেলেছেন তাকে। সে ভালোবাসতো তার বাবাকে, বাড়ির সবাইকে। স্কুল থেকে ফিরেই মায়ের আগে বাবাকে খুঁজতো কাব্য। ওনাকে না পেলে ফোনে কল দিত বারবার। মাহতাব সাহেবের যে আজ মনে পড়ছে পুরনো দিনগুলোর কথা। কোথায় গেল বাবার প্রতি কাব্যের সে ভালোবাসা? তিনি কি নিজ হাতেই শেষ করে দিলেন সবটা? আজ যে বড়ই অনুশোচনা হচ্ছে ওনার। রাগ লাগছে নিজের উপরে। বাড়ির প্রত্যেকেই তখন কাব্যকে আটকাতে ব্যস্ত। স্রোত দুঃখে কষ্টে দৌড়ে চলে গেছে নিজের রুমে। ব্যাপারটা ধ্রুব খেয়াল করলে সেও গেল স্রোতের পিছু পিছু। রুমে এসে চুপচাপ বসে রইল স্রোত। কান্না পাচ্ছে ওর। এতদিনে এই বাড়ির কেউই ওর সাথে এমন ব্যবহার করেনি। কাব্য যে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এত ঝামেলা করবে ধারণাতেও ছিল না স্রোতের। এমনটা মনে হলে সে কাব্যের সামনে যেত না দ্বিতীয়বার। স্রোতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মাটিতে পড়ার আগে কেউ হাত দিয়ে আটকে নিল স্রোতের নীল চোখ থেকে বেয়ে পড়া মুক্ত দানার মতো পানি। কারো উপস্থিতি টের পেয়ে পাশে ফিরে তাকালো স্রোত। দেখতে পেল ধ্রুবকে। চোখের পানি মুছে নিয়ে বলল, ধ্রুব ভাই, আপনি এখানে? আমি এখানে আসতে পারি না স্রোত। পারবেন না কেন? বাড়িটা তো আপনাদেরই। চাইলেই যখন তখন আপনার ভাইয়ের মতো আমাকে অপমান করতে পারেন। স্রোতের কথায় আড়ালে লুকিয়ে থাকা অভিমান বুঝে নিল ধ্রুব। ওকে শান্ত করতেই বলল, ছোটবেলা থেকে একা থাকতে থাকতে ভাইয়ার এই অবস্থা হয়েছে। তুই তো সবই জানিস স্রোত, ভুলে ওনার সামনে যাবি না আর। আমি এই বাড়ি থেকেই চলে যাব। কোথায় যাবি? তোর ওই ভুতুরে বাড়িতে? রাতের বেলা ঘুমোলে পেতনি এসে যখন ঘাড় মটকাবে, ভয়ের ঠেলায় সব রাগ অভিমান বেরিয়ে যাবে তখন। স্রোত বরাবরই ভূতে ভয় পায়, আর এই ধ্রুব ভাই সারাক্ষণ ওকে ভূত প্রেত নিয়ে ভয় দেখায়। স্রোত রেগে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব হাসলো স্রোতের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে। উঠে চলে যেতে যেতে বলল, রাগিস না স্রোত, রাগলে তোকে একটু বেশি সুন্দর দেখায়, পাকা টমেটোর মতো। এত সুন্দর রূপ দেখে আমি জ্ঞান হারালে ধরবে কে? ধ্রুব শেষের কথাটা কানে আসেনি স্রোতের। রাগলে মানুষকে সুন্দর দেখায়, এসব আজগুবি কথা স্রোতের ধ্রুব ভাইয়ের মুখেই ভালো মানায়। কথাগুলো ভেবেই হাসছে স্রোত। কিছুক্ষণ আগে পাওয়া কষ্টের কথা ভুলে গেছে সে। কাব্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনই রাহুল খাওয়া দাওয়া শেষে রুম থেকে বেরিয়ে কাব্যকে খুঁজলো। অনেক সময় না পেয়ে দোয়েলকে জিজ্ঞাসা করলো। শোনো পাখি, দোয়েল ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। অল্প পরিচয়ে রাহুলের এমন কথায় ভ্রু কুচকালো সে। ফোন থেকে নজর সরিয়ে তাকালো রাহুলের দিকে। লোকটা হাসছে। এমন মনে হচ্ছে তার ডাকে দোয়েল সাড়া দেওয়ায় সে রাজ্য জয় করে ফেলেছে। দোয়েল মেজাজ দেখিয়ে বলল রাহুলকে, খাওয়া শেষ হয়েছে? মানুষ যে এত পেটুক হয় আপনাকে না দেখলে বিশ্বাস হতো না আমার। খাইয়ে আবার খোটা দিচ্ছ? আল্লাহ কিন্তু পাপ দেবেন। দোয়েল মুখ ভেঙচি কেটে জিজ্ঞাসা করলো রাহুলকে, কি চাই? এত মিষ্টি করে ডাকলাম, এমন তিত করলার মতো উত্তর দিলে যে? মিষ্টি আমি পছন্দ করি না। মিষ্টি কথায় দোয়েলের অ্যালার্জি আছে। এত মিষ্টি কথা পরের বার আর বলবেন না।
কি বলতে ডেকেছেন বলুন। বলছি যে কাব্য কোথায়? জানি না। রাহুল এবার সিরিয়াস হলো, ঠাট্টা না করে চোখ মুখ শক্ত করে বলল দোয়েলকে। তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে দোয়েল, সেজন্য তুমি করে বলছি। কাব্য কেমন আমার থেকে ভালো তোমরা হয়তো জানো। ওর সাথে বাকিদের কেমন সম্পর্ক জানি না, তবে যতটুকু বুঝলাম তোমরা ভাই বোনেরা ওকে অনেক ভালোবাসো। মাঝে মধ্যে ওর সাথে কথা বলো, সম্পর্কটা ভালো হবে। দোয়েল উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো রাহুলের কথায়। সেও তো ভালোবাসে ভাইকে, কথা বলতে গিয়েও ফিরে আসে বারবার। মনের মধ্যে ভয় কাজ করে ছোটবেলার মতোই, কাব্য যদি এড়িয়ে যায় ওকে। বাড়ির সবাই এক এক করে নিচে এসেছেন তখন। রাহুল সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাব্যকে খুঁজতে ধ্রুব আর মাহফুজ সাহেবও গেলেন রাহুলের সাথে। এখন রাহুলই একমাত্র ভরসা ওনাদের। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 1টা। কাব্যকে কত কি বলে বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছেন মাহফুজ সাহেব। রাহুলের সাথে আবার অকারণে ঝগড়া হয়েছে কাব্যের, সবার উপরে সব রাগ ঝেড়েছে ওর উপরে। রাহুল বেচারা ভয়ে আর কাব্যের পিছু পিছু আসেনি। কাব্য বসে আছে ওর রুমে জানালার কাছে টেবিলটাতে। জানালা দিয়ে বাইরে থেকে বাতাস এসে ঢুকছে রুমে। কাব্যের এলোমেলো চুলগুলো এসে পড়েছে কপালে। গায়ে থাকা সাদা শার্টের বিভিন্ন জায়গায় রং লেগে আছে। কাব্য কারো ছবি আঁকছে মন দিয়ে। কাব্যের প্রতিদিনের রুটিনে ছবি আঁকাও আছে। এই ছবি আঁকা গান গাওয়াতে শান্তি খুঁজে পায় সে। পুরো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ক্যানভাসে রাখা বিভিন্ন ছবি আর রং তুলি। এই 2 মাসে কাব্য 200টার বেশি ছবি এঁকেছে। সবগুলো ছবিতে দুটো নীল চোখ ব্যতীত আর কিছুই দেখা যায় না। কাব্য এমনিতে কঠোর, প্রেম ভালোবাসার প্রতি তার আকাশ ছোঁয়া ঘৃণা। কিন্তু হঠাৎ করে কাব্যের জীবনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। এক নীল চোখের মেয়ে উকিঝুঁকি মারে তার নির্লিপ্ত অনুভবের দেয়ালে। কাব্য তাকে মনে মনে নাম দিয়েছে নীলাম্বরী। সে নিজেও জানে না এই নীল চোখের মেয়েটাকে কেন বারবার স্বপ্নে এসে জ্বালাতন করে ওকে। কাব্য যখনই আপসেট থাকে, কোনো বিষয় নিয়ে মন খারাপ হয় ওর, তখনই রং তুলি হাতে নিয়ে বসে পড়ে নীলাম্বরীর ছবি আঁকতে। তবে এতদিন ধরে এই নীলাভ চোখ দুটো ছাড়া আর কিছুই আঁকতে পারেনি সে। কাব্য জানে না ওর নীলাম্বরী দেখতে কেমন, শুধু জানে নীলাম্বরী সাগরের ন্যায় অতল স্পর্শ। গভীর চোখের দিকে তাকিয়ে থাকলে কাব্যের কঠোর হৃদয়েও নেমে আসে নীরবতা। শান্ত হয়ে যায় ওর পুরো পৃথিবী। অজানা এক টান অনুভব করে সে। কাব্য তো ভালোবাসে না কাউকে, তাহলে নীলাম্বরীর প্রতি এমন অদ্ভুত টান কেন ওর? না ছুঁয়ে না দেখেও প্রতিটা মুহূর্ত অনুভব করে ওকে। কাব্য কবে পাবে ও নীলাম্বরীর দেখা? কথাগুলো ভেবে আনমনেই হাসলো কাব্য। চোখ গেল ওর পছন্দের গিটারটার দিকে, উঠে গিয়ে হাতে নিল গিটারটা। টুংটাং শব্দ তুলে গান গাইল সে। কাব্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে স্রোত। মনোযোগ দিয়ে সে দেখছে কাব্যকে। এই রাগী লোকটার এত গুণ, কখনো রং তুলি হাতে সুন্দর ছবি আঁকা, কখনো আবার গিটার হাতে গান গাওয়া। দেখতে কত সুন্দর সে, কোনো কিছুতে যেন কমতি নেই। কাব্যের এই গানের গলা মুগ্ধ করবে যে কাউকে, যতটা মুগ্ধ হলো স্রোত নিজে। স্রোতের ভীষণ মন খারাপ ছিল, ঘুম না আসায় ছাদে যাচ্ছিল সে। ছাদে যাওয়ার পথে কাব্যের রুম না চাইতেও মন্ত্রমুগ্ধের ন্যায় স্রোত কেমন আটকা পড়ে গেল কাব্যের গান শুনে। কাব্য হয়তো টের পেল রুমের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। দ্রুত গতিতে মাথা তুলে তাকালো সে। ঠিক স্রোতে চোখ বরাবর, সাথে সাথে চোখ দুটো নামিয়ে নিল স্রোত। পা দুটো আর নাড়াতে পারল না সে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই বোঝার চেষ্টা করলো কাব্যের মতিগতি। ছোট ছোট পা ফেলে চলে যেতে চাইলো। স্রোতের পায়ে নুপুরে রিনিঝিনি শব্দ এলো কাব্যের কানে। কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করলো কাব্যের মনে। না চাইতেও ডাকলো স্রোতকে। এমি, এদিকে আসো। কাব্যের ডাককে উপেক্ষা করতে পারল না স্রোত। কিন্তু ওর যে ভয় করছে কাব্যের কাছে যেতে, যদি তখনকার মতো আবার কোনো ভুল করে বসে আর কাব্য ভাঙচুর শুরু করে আগের মতো। রেগে বকাঝকা দিলে সে তো আবার কান্না করে ভাসাবে। স্রোত চলে যাবে বলে পা বাড়াতে চাইলো ধমকের স্বরে। আবারও ডেকে উঠল কাব্য। আসতে বলছি তোমাকে। স্রোত ঘুরে তাকালো। আস্তে আস্তে হেঁটে এলো কাব্যের কাছে। সামনে এসে দাঁড়াতে কাব্য ভালো করে দেখলো ওকে। মনে হলো স্বপ্নে দেখা সেই নীল চোখে নীলাম্বরীকেই দেখছে। পরক্ষণে আবার বকাঝকা দিল নিজেকে। না না, এই মেয়ে কাব্যের নীলাম্বরী হতে পারে না। কাব্যের চাহনিতে অস্বস্তি হলো স্রোতের। আমতা করে বলল, কেন রাখলেন কাব্য ভাই? স্রোতের মুখে ভাইয়া ডাক ভালো লাগলো না কাব্যের। ধমকের স্বরে বলল, আমি তোমার কোন জন্মে ভাইয়া হই বলেও আমাকে ভাইয়া টেয়া ডাকবে না। আমার কোনো বন্টন নেই, দূর হও আমার সামনে থেকে। স্রোতের মনে মনে রাগ হলো। এই লোকটা এমন কেন, নিজে ডেকে নিজেই আবার তাড়িয়ে দিচ্ছে। না না, স্রোত দাঁড়াবে না এই খরগোশটার সামনে। এক্ষুনি চলে যাবে সে। যেই ভাবা সেই কাজ। স্রোত পা বাড়ালো যাবে বলে, আবারও ডেকে উঠল কাব্য। স্রোত তাকাতে গা থেকে খুলে রাখা সেই সাদা শার্টটা ছুঁড়ে মারল মুখের উপর। বলল গম্ভীর কণ্ঠে, কালকের মধ্যে শার্টটা পরিষ্কার করে আবার ফিরিয়ে দিবে। আমি পরিষ্কার করব? আমি কি আপনার চাকর? ধরে নাও তাই। স্রোত ভ্রু কুচকাল। রাগে চোখ মুখ লাল হয়ে এলো ওর। মনে মনে বকাঝকা দিল কাব্যকে, কিন্তু কিছুই বলতে পারল না মুখ ফুটে। দ্বিতীয়বার ধমক দেওয়ার আগে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে।
সকাল হলেই চুপি চুপি কাব্যের দরজার সামনে এসেছে স্রোত। দরজাটা খোলা থাকে, অল্প ধাক্কা দিতেই দরজার ফাঁক দিয়ে বিছানায় শুয়ে থাকা কাব্যকে দেখল সে। কাব্যের উদম চওড়া পৃষ্ঠদেশ দেখা যাচ্ছে স্পষ্ট। স্রোত আস্তে আস্তে হেঁটে রুমে ঢুকলো। শার্টটা রেখেই চলে আসতে চাইলো। কাব্য খপ করে ধরে নিল স্রোতের হাত। জোরে টান পড়ায় স্রোত টাল সামলাতে পারল না, পড়ে গেল কাব্যের উপর। স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এলো, নিঃশ্বাস আটকে এলো ওর। কাব্যের হাতের স্পর্শ ওর উদম পিঠে পড়তে চোখ দুটো বন্ধ করে নিল স্রোত। কিছুক্ষণ পরে পিটপিট করে তাকালো সে। নজরে এলো কাব্যের ঘাড়ে থাকা ফিনিক্স পাখির পালকের ট্যাটু। ব্যাপারটা আকর্ষণীয় মনে হলো স্রোতের। হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো কাব্যের ঘাড়ে আঁকা সুন্দর নকশাটি। স্রোত হাত বাড়াতে নিল, তখনই কাব্য নড়ে উঠল। সব ভুলে কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে চাইল স্রোত। কাব্য তখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল স্রোতকে, বিড়বিড় করে বলল বারবার, যেও না নীলম্বরী, তোমাকে আমার প্রয়োজন। আমার অশান্ত মনটা শান্ত করার জন্য হলেও প্রয়োজন তোমাকে। স্রোতের হাত দুটো কাব্যের বুকের উপর ঘন ঘন শ্বাস ফেলছে সে। কেমন অস্বস্তি হচ্ছে ওর। কাব্যের মুখে অচেনা কারো নাম শুনে ভাবছে স্রোত, এই নীলাম্বরীটাকে কাব্যবাহের ভালোবাসার মানুষ হবে নিশ্চয়ই, কিন্তু কাব্যের মতো দয়ামায়াহীন লোক কাউকে ভালোবাসতে পারে? ও হৃদয়ে ভালোবাসা জন্মানো যে পাথরে ফুল ফোটার মতো। এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালোটা কে? স্রোতের যে না চাইতেও হিংসে হচ্ছে কাব্যের নীলাম্বরীর উপরে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্রোত। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কাব্যের থেকে, কিন্তু কাব্য যে ওকে ধরে রেখেছে শক্ত করে। কাব্য ভাসছে কল্পনার রাজ্যে, স্বপ্ন দেখছে সে। নীলাম্বরীর সাথে দেখা হয়েছে ওর। লাল রঙের সুন্দর একটা গাউন পরে কাব্যের আশেপাশে ঘুরছে সে। কাব্য রং তুলি হাতে নিয়ে ছবি আঁকছে নীলাম্বরীর নীল চোখের, যে চোখের দিকে তাকালে শান্ত হয়ে যায় কাব্য। রঙিন হয়ে যায় ওর পুরো পৃথিবী। মনে উড়াউড়ি করে রং বেরঙের প্রজাপতি। কাব্যের যখনই চোখ আটকালো নীলাম্বরীর নীল চোখের দিকে, হাত থেমে গেল তার। এক অন্যরকম অনুভূতি হলো মনের মধ্যে। কাব্য উঠে গেল, হাঁটতে শুরু করলো নীলাম্বরীর পিছু পিছু। তার চেহারা দেখার জন্য উতলা হলো কাব্যের মন। কাব্য কত চেষ্টা করে সামনে গিয়ে দাঁড়ালো নীলাম্বরীর। তাকালো ওর সাগরের ন্যায় অতল স্পর্শ গভীর নীল চোখ দুটোর দিকে। কাব্যের অশান্ত মনটা শান্ত হলো কিছুটা। সে যেন বশ মানল নীলাম্বরীর চোখের চাহনিতে। আস্তে আস্তে কাছে গিয়ে যখনই অন্যা সরাবে নীলাম্বরীর মুখ থেকে, তখনই মনে হলো কেউ বুকের মধ্যে চিমটি কেটেছে ওর। কাব্য দপ করে উঠে বসলো বিছানায়। কিছুক্ষণ যেতেই কারো অস্তিত্ব অনুভব করলো নিজের পাশে। পাশ ফিরে তাকালো কাব্য। ঘুম থেকে উঠে চোখের সামনে স্রোতকে দেখে মেজাজ খারাপ হলো। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল নিজের থেকে। আশেপাশে তাকিয়ে বিছানার পাশে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিল। স্রোত কিছু বলতে নিলে গ্লাস ভর্তি পানি ছুঁড়ে মারল ওর মুখে। আকস্মিক এমনটা হওয়ায় ভরকালো স্রোত। চোখ মুখ কুচকে নিল তখনই। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে বলল কাব্যকে, কি করলেন এটা? থাপড়ের কথাটা মনে নেই তোর? আমার সামনে এসেছিস কেন? ছেলেদের গায়ে পড়া হাবভাব কোথা থেকে শিখেছিস? তোর এই ছোট্ট ফুপির থেকে, হ্যাঁ? স্রোত বিরক্ত হলো কাব্যের এমন কথায়। ফুপিকে সে ভালোবাসে, ওনার সম্পর্কে আজে বাজে কথা একদম পছন্দ না স্রোতের। মুখে মুখে তর্ক করবে, তাই বেরিয়ে যেতে চাইলো কাব্যের রুম থেকে। কাব্য উঠে গিয়ে সামনে দাঁড়ালো স্রোতের, মেজাজ দেখিয়ে বলল, কেন এসেছিস? যখন তখন আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে তোকে? স্রোত কেঁপে উঠল কাব্যের চিৎকারে। আমতা আমতা করে বলল, চলে যাচ্ছি, আর আসবো না। মনে থাকে যেন, দ্বিতীয়বার আর আমার সামনে আসলে আমি তোকে মেরে ফেলবো স্রোত। স্রোত চলে যেতে চাইলো, কিন্তু পা দুটো শত্রুতা শুরু করেছে ওর সাথে। কোনোভাবে যেন জায়গা থেকে নড়াতে পারছে না। ধ্রুব তখন ওদিক দিয়ে যাচ্ছিল। চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসায় দাঁড়িয়েছে এসে কাব্যের রুমের দরজার সামনে। স্রোত কাব্যকে একসাথে দেখে কি যেন হলো ওর। মানতে পারলো না ওদের একসাথে। স্রোত ভয় পেয়ে আছে বুঝতে পেরে আস্তে আস্তে হেঁটে গেল কাব্যের সামনে। স্রোতের হাতটা ধরে বলল কাব্যকে, ও আর এখানে আসবে না ভাইয়া, আমি ক্ষমা চাইছি স্রোতের হয়ে। কাব্য কিছুই বলল না, গটগট করে হেঁটে চলে গেল ওয়াশরুমের দিকে। ধ্রুব স্রোতের হাত ধরে টেনে নিয়ে গেল রুম থেকে। কিছু দূর গিয়েই হাতটা ছেড়ে ধ্রুব চোখ গরম করে তাকালো স্রোতের দিকে, বলল রাগত স্বরে, তোকে না বলেছি ভাইয়ার সামনে না আসতে? বারবার কেন এমন করিস স্রোত? জেনে শুনে সাপের লেজে পা দিলে কিন্তু ছোবল খেতে হয়। আরেকবার এমন হলে আমি তোকে বাঁচাবো না। রাগলে ধ্রুব বাইকে ঠিক যেন পেঁচার মতো লাগে। স্রোতের বরাবরই হাসি পায় ধ্রুবর রাগ দেখলে। ধ্রুব ঠান্ডা মেজাজের মানুষ, রাগে না সহজে। সবসময় হাসি খুশি থাকে সে। হুট করে রেগে গেলে স্রোত পাত্তা দেয় না সেসবে। আজও দিল না। ধ্রুবর কথা হেসে উড়িয়ে দিয়ে বলল সে, ঠিক আছে ঠিক আছে, বাঁচাতে হবে না। তুমি বরং আমাকে কয়েকটা উপন্যাসের বই গিফট দাও। স্রোতের আদুরে কথার উত্তরে না চাইতেও হেসে দিল ধ্রুব। এই স্রোত মেয়েটার উপর রেগে থাকতে পারে না সে। কিভাবেই বা রেগে থাকবে ওর মায়াবতীর উপর। ধ্রুব হাঁটতে শুরু করলো। তাল মিলিয়ে হাঁটলো স্রোতও। ধ্রুব ওর পাশে ফিরে তাকিয়ে বলল স্রোতকে, উপন্যাসে কি আছে স্রোত?
এত উপন্যাস পড়ে কি হবে? উপন্যাসেই তো স্রোত শান্তি খুঁজে পায়। উপন্যাসেই আমার সুখ। সেখানে আছে আমার কল্পনার রাজ্য আর সুন্দর রাজপুত্র। রাজপুত্র দেখতে কেমন? আমার সাথে মিল আছে তার? স্রোত একবার তাকিয়ে দেখলো ধ্রুবকে, চলে যেতে যেতে বলল মুচকি হেসে। সে তো আমার কাব্য ভাইয়ের মতো। নিজের মুখের কথায় নিজেই যেন লজ্জা পেল স্রোত। ইস, কি বলে ফেললো সে! কাব্য ভাইকে বারবার নিজের কল্পনার রাজপুত্র কেন বানাতে চাইছে স্রোত? সে কি কোনোভাবে ভালোবেসে ফেললো লোকটাকে? পরক্ষণে আবার নিজেকে বকা দিয়ে বলল স্রোত, অমন গোমরামুখর লোককে স্রোত ভালোবাসতে পারে না। রাহুল ওর বোনের বাসা থেকে ফিরছিল কাব্যর সাথে দেখা করবে বলে। তখনই রাস্তায় হাঁটার সময় অসাবধানতায় ধাক্কা লাগলো কারোর সাথে। মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। রাহুল কিছুই হয়নি এমন ভাব নিয়ে চলে যাচ্ছিল। যখনই মনে হলো মাটিতে পড়ে যাওয়া মেয়েটা ওর অতি পরিচিতকেও ঘুরে তাকালো রাহুল। সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল মেয়েটাকে। পাখি, ব্যথা পেয়েছো? হাত ধরে উঠে পড়ো। দোয়েল রেগে মেগে বলল রাহুলের কথার উত্তরে। ঢং করবেন না একদম। ঢঙের কি দেখলে তুমি? এটাকে ভালোবাসা বলে রে পাগলি। দোয়েল চোখ দুটো বড় বড় করে তাকিয়েছে রাহুলের দিকে। যতটুকু বুঝলো লোকটা ভীষণ নির্লজ্জ আর ঠোঁটকাটা। ওর সাথে কথা বলাটাই বেকার। আশেপাশের কেউ শুনলে প্রেমিক প্রেমিকা ভেবে ভুল করবে নিশ্চিত। দোয়েল নিজেই উঠল। রাহুলের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে চলে যাচ্ছিল সে। দোয়েল হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটলো রাহুলও। দোয়েলকে ভালো করে পর্যবেক্ষণ করলো সে। মেয়েটা খুবই সুন্দর, অপ্সরা বললেও ভুল হবে না। গায়ের রং, কোমর পেরিয়ে যাওয়া সুন্দর ঘন চুল, হাইট সবই রাহুলের মন মতো। রাহুল মুচকি হেসে বলে উঠল হঠাৎই। ইস, তুমি আগে কেন দেখা দিলে না আমাকে? কোথায় লুকিয়েছিলে এতদিন? তবে এখন দেখা দিয়েও খুব একটা ভুল করনি। পাজোরা থেমে গেল দোয়েলের। রাহুলের দিকে তাকালো সে, চোখে মুখে বিস্ময় নিয়ে বলল। মানে? রাহুল কিছুটা এগিয়ে গেল দোয়েলের দিকে, বলল ফিসফিস করে। মানেটা ক্লিয়ার, রাহুলের তোমাকে মনে ধরেছে পাখি। দোয়েল ধাক্কা দিল রাহুলের বুকে। আকস্মিক ধাক্কায় কিছুটা সরে গেল রাহুল। তবে ওর মুখের হাসি মিলায়নি এখনো। দোয়েলের দিকে তাকিয়ে আছে সে আগের মতো। ওর ঠোঁটের কোণে সুন্দর হাসি আর চোখে একরাশ মুগ্ধতা। দোয়েল দেখলো রাহুলকে। দেখতে শুনতে ছেলেটা মাশাল্লাহ, যে কেউই ফাঁসবে লোকটার কথা জেলে। কিন্তু দোয়েল যে অন্যরকম, আবেগ খুব কমও ওর মধ্যে। এসব প্রেম ভালোবাসার প্রতি ওর এক আকাশ পরিমাণ ঘৃণা। চোখে মুখের কোমলতা কোথায় যেন হারিয়ে গেল দোয়েলের। রেগে বলল রাহুলকে। আমি ক্লাস 6-7-এ পড়ুয়া বাচ্চা মেয়ে না। এসব মধুমাখা কথা দিয়ে দোয়েলকে ভোলাতে আসবেন না। কথাটা বলেই চলে যাচ্ছিল দোয়েল। রাহুল হেসে উড়িয়ে দিল দোয়েলের কথা। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল ওর পিছু পিছু গিয়ে। পুরো আমিটাই মধুমাখা পাখি, খেয়ে দেখো একবার, জন্মের স্বাদ পাবে। দোয়েল হুট করে হাঁটা থামিয়ে দিল। কষ্ট করে মুখে হাসি টেনে তাকালো রাহুলের দিকে। দোয়েলের ঠোঁটে হাসি দেখে রাহুল ভাবলো ও রেগে নেই আর। মাথার চুলগুলো ঠেলে পেছনের দিকে নিল রাহুল। অন্যদিকে তাকিয়ে যখনই দোয়েলের দিকে তাকালো, দেখলো দোয়েল ওর পায়ে জুতাটা খুলছে। রাহুলের বুঝতে বাকি নেই কি হতে চলেছে। এত লোকের সামনে সুন্দরী দোয়েলের জুতোর বাড়ি খেলে মান সম্মান আর থাকবে না ওর। এই ভেবে রাহুল পালালো। তখনই ওর পালানোর স্টাইল দেখে পেছনের দিকে তাকিয়ে মনে মনে হাসলো দোয়েল। সময়টা সন্ধ্যা। কাব্য বাড়ি ফিরেছে আজ 1 সপ্তাহ খানেক হয়ে গেল। এর মধ্যে হাতে গুনে 3-4 দিন থেকেছে এ বাড়িতে। আজ আবার কি যেন ভেবে এলো সে। না চাইতে এলো এ বাড়িতে। মনে হলো কোনো চুম্বকীয় আকর্ষণ টেনে এনেছে তাকে। সাবরিনা বেগম অপেক্ষা করছিলেন ওর জন্যে। রাহুলকে বেশ কয়েকবার কল দিয়ে জিজ্ঞাসা করেছেন কাব্য কোথায়। মাহতাব সাহেবের শরীর খারাপ। বারবার উনি কাব্যের কথাই জানতে চাইছেন। বাড়ির বাকিদেরও চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে। ড্রয়িং রুমে এতক্ষণ বাড়ির সব সদস্যই ছিল। মাত্রই ওনারা রুমে গেলেন। থেকে গেলেন কেবল সাবরিনা বেগম। কাব্য ওনাকে সহ্য করতে না পারলে উনি যে ভালোবাসেন ছেলেটাকে, চিন্তা হয় ওর জন্য। স্রোত এসেছে ফুপির কাছে, ওনাকে যেতে বলেছে রুমে। ফুপির শরীরটা ভালো নেই লক্ষ্য করেছে স্রোত, এজন্যই বলেছে গিয়ে ঘুমিয়ে পড়তে। সাবরিনা বেগমও শুনলেন ভাইজির কথা। ওকে বসতে বলে রুমে চলে গেলেন তিনি। বাইরে আজ বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। কাব্য মাত্রই আরণ্যক পেনশনে পা রাখলো। ভিজে চুলগুলো ঝাড়া দিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে উঠল সিঁড়ি বেয়ে। স্রোত কান পেতে শুনল কাব্যের গাওয়া গান। স্রোত মুগ্ধ হয়ে শুনছে কাব্যের গান। চোখ জোড়ার আটকে আছে কাব্যের দিকে। সাদা টি শার্টের উপর কালো রঙের ডেনিম জ্যাকেট পরেছে কাব্য। পরনে কালো প্যান্ট, গলায় ঝোলানো হেডফোন। চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটায় খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছে, যেন অষ্টাদশীর মনে প্রেমের সূচনা হলো বোধহয়। যে মানুষটার ওর প্রতি এত তিক্ততা, তাকে নিজের অজান্তে মন দিয়ে বসলো সে। মুখ ফসকে বলে ফেললো স্রোত। ইস, এই কাব্যবাহীটা যদি আমার হতো, ওনাকে যে পাবে সে নিঃসন্দেহে ভাগ্যবতী।
পরক্ষণে আবার আফসোসের স্বরে বলল সে। দূর, স্রোতের কি আর অমন ভাগ্য, সে চাইলেও পাবে না কাব্য ভাইকে। নিজের আকাশ পাতাল ভাবনায় নিজেই বিরক্ত হলো স্রোত, মনে মনে বকাঝকা দিল নিজেকে। কাব্যের পা জোড়া থেমে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ওকে। দ্রুতগতিতে মাথা ঘুরিয়ে তাকালো কাব্য, ঠিক স্রোতের চোখ বরাবর। অন্ধকার রুমে লাইট জ্বলে উঠল তখন। বাড়ির কাজের মেয়েটাই জ্বালিয়েছে রুমের লাইট। স্রোত মেয়েটার দিকে তাকিয়ে যখনই সামনে তাকালো, সিঁড়িতে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখলো সে। কাব্যের ভিতরটায় তোলপা শুরু হলো। মনে হলো কাব্যে স্বপ্নে দেখা সেই নীলাম্বরী স্রোতই। স্রোত এমন জায়গায় দাঁড়িয়ে আছে, আবছা আলোয় চোখের মনি স্পষ্ট দেখা যাচ্ছে না। স্রোত আবার একবার কাব্যের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে অন্যদিকে। কাব্য বোঝালো নিজেকে, স্রোত তার নীলাম্বরী হতে পারে না কোনোভাবেই না। স্রোত তো চঞ্চল শৃঙ্খল। ওর সবচেয়ে অপছন্দের মানুষ সাবরিনা বেগমের মতোই ছেলেদের গায়ে পড়া স্বভাবের মেয়ের। এমন কাউকে কাব্য তার নীলাম্বরীর জায়গায় বসাবে না কোনোভাবেই। ও নীলাম্বরী তো ফুলের মতো স্নিগ্ধ আর নিষ্পাপ। কাব্য এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গাতে। স্রোতের ভয় হলো কাব্যের এমন চাহনি দেখে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। কাব্যের ঠিক পাশটায় যেতে বুকের ধকধকানি বেড়ে গেল। না চাইতে পা জোড়া থেমে গেল তখন। স্রোত তাকালো না কাব্যের মুখ পানে, তার দৃষ্টি নিবদ্ধ মেঝের দিকে। কাব্য এদিকে রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে। মনে মনে কি ভাবছে বোঝা মুশকিল। বহু কষ্টে স্রোত 2-1 পা বাড়ালো। রিংটোন বেজে উঠল হাতে থাকা ফোনটাতে। ভাবলো রুমে গিয়ে কথা বলবে, কিন্তু থেমে গেল কাব্যের গম্ভীর কণ্ঠের ধমকে। এত রাতে কে কল দিয়েছে? আর তোর রাতে এই বসে ফোন দিয়েছে কে? স্রোত শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলল, মানে ফোনটা ধ্রুব ভাই দিয়েছেন, এক্সামে ভালো রেজাল্ট করায়। ভালো রেজাল্ট পড়াশোনা মনে আছে তো বলে মনে হয় না। তা কল দিয়েছে কে? রিসিভ করে কথা বল। স্রোত হা করে 2-3 সেকেন্ড তাকালো কাব্যের দিকে, তারপর বলল। এখানে কথা বলবো? কাব্য সিঁড়ি পেয়ে উপরে উঠল, দেয়ালের সাথে হেলান দিয়ে বলল। তারপর খাবি? স্রোত ডানে বামে মাথা নাড়ালো অবুজের মতো। কাব্য মনে মনে হাসল ওর ভীতু মুখশ্রী দেখে। চোখ মুখের গম্ভীরতা ভাব বজায় রেখে বলল স্রোতকে। তাহলে কলটা রিসিভ করে কথা বল। স্রোতের মনে হচ্ছে বাঘের গুহায় জেনে শুনে পা রেখেছে সে। ভিতরটা কাঁপছে ভয়ে, কবে না জানি মুখ ফসকে কিছু বলে দিবে। আর কাব্য ভাইয়ের হাতের বিখ্যাত থাপ্পড় পড়বে 2 গালে। কাব্য আবারও ধমক দেওয়ার আগে স্রোত কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে আসলো চোখের সামনে। দেখলো রেজওয়ান ছেলেটা ফোন দিয়েছে ওকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করে কানে নিল স্রোত। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো রেজওয়ানের কণ্ঠস্বর। কেমন আছো স্রোত? ভালো আছি রেজওয়ান ভাই। স্রোতের কথার উত্তরে উদ্বিগ্ন কণ্ঠে বলল রেজওয়ান। শরীর খারাপ? না তো। এভাবে কথা বলছো যে? ভয় পাচ্ছ আমাকে? আমাকে ভয় পেও না স্রোত। আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো সুন্দর হোক। স্রোত কি বলবে বুঝে উঠতে পারল না। কাব্য ওদিকে রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, ওর কপালের শিরাও ফুলে উঠেছে। অকারণেই এত রাগ হচ্ছে কেন কাব্য নিজেও জানে না। জানে কেবল স্রোতকে থামাতে হবে রেজনের সাথে কথা বলা থেকে। কাব্যের সহ্য হচ্ছে না স্রোতের অন্য কারোর সাথে কথা বলা। কেন হচ্ছে এমন? এই মেয়েটাকে তো সে ঘৃণা করে। আপাতত এত কিছু ভাবলো না কাব্য। দ্রুত স্রোতের কাছে গিয়ে কেড়ে নিল ওর কানে থাকা ফোনটা, ছুঁড়ে ফেললো মেঝেতে। সাথে সাথে ভেঙে গেল স্রোতের শখের ফোন। কষ্টে দুঃখে স্রোত কান্না করে দিবে এমন অবস্থা। রেগে বলল কাব্যকে। সমস্যা কি আপনার? আমার ফোন ভাঙলেন কেন? কাব্য নিজেও জানে না সে কেন এমন করলো। কথা খুঁজে না পেয়ে বলল কাব্য। তুই আমার শার্ট নষ্ট করেছিলি কেন? শার্টটা তো আমি ঠিক করে দিয়েছি, আপনিও আমার ফোনটা ঠিক করে দিন। মুখে মুখে তর্ক করায় বিরক্ত হলো কাব্য। আগের তুলনায় আরো জোরে চিৎকার দিয়ে বলল। এইটুকানি মেয়ে তুই, ফোন দিয়ে কি করবি? প্রেম করবি? হ্যাঁ তাই করব। স্রোতের কথাটা বলতে দেরি গালে কাব্যের হাতে থাপ্পড় পড়তে দেরি হলো না। এত জোরে চর খেয়ে টাল সামলাতে না পেরে স্রোত পড়ে গেল মেঝেতে। গালে হাত চেপে ধরলো সে। চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। কাব্য প্রচণ্ড রেগে আছে। পাশে থাকা ফুলদানি আর নিজের হাতে থাকা ফোনটাও ছুঁড়ে ফেলেছে মেঝেতে। স্রোতের ঠিক পাশে দোয়েলের রুম ছিল সামনে। দরজা খোলা থাকায় কোনো কিছু ভাঙার বিকট শব্দ গেল ওর কানে। ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত বেরিয়ে এলো। দরজার সামনে আসতে স্তব্ধ নেত্রে তাকিয়ে রইল মেঝেতে বসে থাকা কান্নারত স্রোতের দিকে। দোয়েল এগিয়ে আসতে চাইলেও স্রোতকে ধরে তুলবে বলে, কিন্তু সাহস পেল না কাব্যের রাগান্বিত চেহারা দেখে। স্রোতের প্রচণ্ড রাগ হচ্ছে। মেঝেতে পড়ে থাকা কাব্যের ফোনটা হাতে নিয়ে আরেকটা আছাড় মেরেছে সে। কাব্যের মনে হলো ওকে মারতে পারেনি বিধায় ফোনের উপর রাগ দেখাচ্ছে স্রোত। আবারও টেনে তুলল স্রোতকে। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল। প্রেম করবি? ফটাফট উত্তর দিল স্রোত। হ্যাঁ করব। আপনার কিসের এত সমস্যা? কিসের এত রাগ আমার উপর? কেন বারবার এমন করছেন? স্রোতের এত কথা ভালো লাগছে না কাব্যের। আবারও চর পড়ল স্রোতের অন্য গালে। কাব্য ওকে ধাক্কা মেরে দোয়েলের কাছটায় দিয়ে বলল। এই আবর্জনাকে আমার চোখের সামনে আসতে বারণ করবি।
এসব নোংরা প্রেম ভালোবাসা যেন এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করে। দোয়েল আটকে নিল স্রোতকে, ভয়ে ভয়ে উপর নিচ মাথা নাড়ি সায় জানালো ভাইয়ের কথায়। কাব্য চলে গেল নিজের রুমে, স্রোতকেও নিয়ে গেল দোয়েল। স্রোতকে বিছানায় এনে বসিয়েছে দোয়েল, ওর লাল গাল দুটোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দোয়েলের কষ্ট লাগছে স্রোতের কান্না দেখে, আবার হাসি পাচ্ছে বারবার কাব্যের রাগের মুখে স্রোতি পড়ছে দেখে। কিছু সময় বসে থেকে গলা খাকারি দিয়ে বলল দোয়েল, বাহ, থাপ্পড় থেরাপি তো ভালোই চলছে। তোর এই 18 বছরের বাদরামো শাস্তি এই 1 সপ্তাহে পেয়ে গেছিস, তাই না? দোয়েলের দিকে তাকালো স্রোত, রেগে বলল ওকে, তুমি হাসছো? আনন্দ হচ্ছে আমাকে দেখে? আমি আর এ বাড়িতে থাকবো না। এবারে কেউ আমার আপন না। ওই খরগোশটা তো একেবারেই না। ওনাকে দেখলেই আমার মরতে ইচ্ছে করে। মারতে পারবি? স্রোত কথা বলল না, দাঁত কিরমির করে তাকালো দোয়েলের দিকে। দোয়েল ফ্রিজ থেকে আইস আনতে যাচ্ছিল স্রোতের গালে লাগাবে বলে। স্রোতের মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে কাব্যের রুমে ইচ্ছে মতো ভাঙচুর করতে। ওর সব জিনিসপত্র, মনের আশা মনেই রইল স্রোতের। আপাতত ঘুম প্রয়োজন, মাথাটা ভনভন করে ঘুরছে, চারিদিকটা কেমন অন্ধকার ঠেকছে। বেশি কিছু না ভেবে স্রোত দপ করে শুয়ে পড়ল বিছানায়। দোয়েলের হাতে থাকা ফোনটাতে বারবার রিংটোন বেজে যাচ্ছে, কথা বলার মুডেই তাই ফোন তুলছে না সে। স্রোতের পাশেই ছিল, এতক্ষণ ঘুমিয়ে পড়েছে দেখে মাত্রই বেরোলো। স্রোত একা থাক কিছু সময় ছাদের কিনারে এসে দাঁড়িয়েছে দোয়েল, আকাশবাণী তাকিয়ে কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সে। হাসি খুশি দোয়েলেরও বিচ্ছিরি একটা অতীত আছে, যে অতীতের কথা মনে পড়লে মন খারাপ হয় ওর। শ্বাস বন্ধ হওয়ার মতো বিরক্তিকর অবস্থাতে পড়ে সে। প্রতিটা মানুষের জীবনে লুকানো কত শত গল্প থাকে, দোয়েলের জীবনেও আছে। দোয়েলের ভাবনায় ছেদ পড়ল, আবারও রিংটোন বেজে উঠল হাতে থাকা ফোনটাতে। অপরিচিত নাম্বার দেখে কলটা রিসিভ করলো না সে, কেটে দিয়ে ফোনটাই অফ করে দিল। কাব্য রুমে এসে দপ করে পড়েছে বিছানায়। ওর কেমন অশান্ত লাগছে, হাতটা কাঁপছে, বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা করছে। কেন মারল স্রোতকে? কেনই বা এমন অনুশোচনা হচ্ছে? কাব্যের মাথায় ঘুরতে থাকা এত প্রশ্নের উত্তর জানা নেই তার। তবে তখন স্রোতের মুখে রেজওয়ানের নামটা শুনে ইচ্ছে করছিল স্রোতের কথা বলা সারা জীবনের জন্য থামিয়ে দিতে। স্রোতকে কাব্য ঘৃণা করে, আবার ওকে দেখলে যেন চোখে শান্তি খুঁজে পায়। কেন এমন হয়? যে মেয়েটাকে এত অপছন্দ করে তার প্রতি এমন অদ্ভুত টান কেন কাব্যের? কাব্য যখনই দুশ্চিন্তায় থাকে, মনের মধ্যে দোটানা কাজ করে, তখনই সে চোখ বন্ধ করে ভাবতে থাকে নীলাম্বরীর কথা। আজও তেমনটাই করলো কাব্য, কিন্তু এ কি হলো? চোখের পাতা বন্ধ করতে নীলাম্বরীর জায়গায় স্রোতকে সে কেন দেখল? আজ কাব্যের মনটা অস্থির হয়ে উঠছে না নীলাম্বরীর চেহারা দেখার জন্যে। মনের মধ্যে আলাদাই শান্তি লাগছে তার। কাব্য উঠে গেল কি যেন মনে করে, ক্যানভাস বোর্ডে আঁকার চেষ্টা করলো নীলাম্বরীর ছবি। ঘুরে ফিরে সেই স্রোতে ছবিটা এঁকে ফেলল মনের অজান্তে। কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে রইল ওর হাতে আঁকা ছবিটার দিকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে, টানা টানা হরিণীর মতো চোখ, গোলাপ সম পাতলা ঠোঁট, ঘন কালো কেশগুচ্ছ, সব মিলিয়ে অপূর্ব লাগছে তাকে। কাব্যের কল্পনায় থাকা নীল চোখের নীলাম্বরী তো ঠিক এতটাই সুন্দর। আজ প্রথমবার কাব্য কোনো বাধা ছাড়াই এঁকে নিল নীলাম্বরীর ছবি। অন্যদিন তো নীল চোখ ছাড়া আর কিছুই ফুটিয়ে তুলতে পারতো না তার আঁকা ছবিতে। তবে আজকে হলো স্রোতই কি তবে কাব্যের নীলাম্বরী? কাব্য কি তখন ভুল দেখেনি? এক ঝলক দেখে মনে হয়েছিল স্রোতের চোখগুলো মিলে যায় ওর কল্পনা নীলাম্বরীর সাথে। কেন বারবার এই বাড়িতে চলে আসে কাব্য? কেন এমন অদ্ভুত টান অনুভব করে স্রোতের প্রতি? কাব্য মরিয়া হয়ে উঠল স্রোতের কাছে যাওয়ার জন্য। ওর চোখে চোখ রেখে দেখতে চায় কাব্য স্রোতীয় নীলাম্বরী কিনা। স্রোত শুয়ে আছে বিছানায়, জামা কাপড়ের ঠিক নেই ওর। পাশে থাকা কোলবালিশটা জাপটে ধরে ঘুমিয়ে আছে। কাব্য আস্তে আস্তে হেঁটে গিয়ে বসলো স্রোতের মাথার কাছে। সবকিছু রেখে স্রোতের লালচে গালগুলোতে আটকালো ওর চোখ। স্রোতের ফর্সা গালে কাব্যে শক্তপোক্ত হাতের 5 আঙ্গুলের দাগ বসে গেছে। কাব্য হাত বুলালো স্রোতের গালে, দ্রুত উঠে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব এনে লাগিয়ে দিল ওর গালে। নড়ে চড়ে উঠল স্রোত, কোলবালিশটা ছেড়ে দিয়ে চাপটে ধরল কাব্যকে। চোখ দুটো বন্ধ করে কান্না করার ভান করলো সে। কাব্য চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো স্রোতকে, ওই খরগোশটা মেরেছে। কাব্য ও বুঝে নিল স্রোত কথাটা ওকেই বলেছে, কিন্তু আজ আর রাগ হলো না কাব্যের। ওর কি হয়েছে কে জানে, যে মনে কারো জন্য বিন্দুমাত্র মায়া নেই, সেই মনটা আজ নীরবে কাঁদছে কারো জন্যে। অনুশোচনায় মরছে সে। কাব্য কি বেশি করে ফেললো স্রোতের সাথে? এতটা কঠোর হওয়া ঠিক হয়েছে ওর? কাউকে না পেয়ে নিজের সবটুকু রাগ কেন স্রোতের উপরেই উগড়ে দিচ্ছে বারবার? কাব্য কত কি ভেবে বোঝালো নিজেকে। স্রোতের মুখটার দিকে তাকিয়ে বলল, খরগোশ বললি কেন? থাপ্পড় খাবি? স্রোত অবুঝের মতো দুই দিকে মাথা নাড়ালো। পরে অবশ্য কাব্য অনেক কিছু জিজ্ঞাসা করেছে ওকে, কিন্তু স্রোত কি শুনলো কাব্যের কথা? হয়তো না। সে তো গভীর ঘুমে আচ্ছন্ন, কিভাবেই বা শুনবে কাব্যের কথা? কাব্য অনেক সময় অপেক্ষা করলো স্রোতের ঘুম ভাঙার জন্য, কিন্তু একবার চোখ খুলে তাকালো না সে। কাব্যের যে অস্থির লাগছে, বারবার স্রোতের চোখের মনি দেখার ইচ্ছে জাগছে। মনে না পেরে কাব্য ডাকলো স্রোতকে। স্রোত, এই মেয়ে, চোখ খোলো, তাকাও আমার দিকে।
ঘুম জড়ানো কণ্ঠে বলল স্রোত। চোখ খোলো একবার, আমার দিকে তাকাও। ঘুমের ঘরে স্রোত জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য তোলা হলো স্রোতের চোখগুলো দেখার জন্যে। বারবার চাইলো স্রোত যেন একবার চোখ খুলে তাকায় ওর দিকে। সত্যি হলো কাব্যের ভাবনা। স্রোত চোখ খুলে তাকালো ওর দিকে। চোখাচোখি হলো দুজনার। কাব্যের কি যেন হলো। চোখে মুখে রাগ আর বিরক্তির ছিটে ফোটাও নেই। কাব্য হাসলো স্রোতের দিকে। কিছুটা কি এগিয়ে হয়েছে গিয়ে স্রোত? বলল। নীলাম্বরী? স্রোতের কানে গেল না কাব্যের কথা। সে তো ভাবছে অন্য কিছু। মনে ভয় জেঁকে বসেছে ওর। রাত প্রায় 1টা বাজতে চলেছে। ওই সময় কাব্যর রুমে কি করছে? এত কাছেই বা এসেছে কেন? কথাগুলো ভাবনায় আসতেই ধাক্কা দিয়ে কাব্যকে নিজের থেকে দূরে সরালো স্রোত। কাব্য কিছুটা পিছিয়ে গেল। ঠোঁটে ওর হাসি লেগে আছে আগের মতোই। চোখগুলো কেমন শান্ত। আজ রাগ ক্রোধের জায়গায় একরাশ মুগ্ধতা বিরাজ করছে। কিন্তু স্রোতের যে ভয় হলো কাব্যকে এত রাতে নিজের রুমে দেখে। চিৎকার দিতে চাইল স্রোত। কাব্য এক হাত স্রোতের মাথার পেছনে নিয়ে অন্য হাতটা দিয়ে চেপে ধরল ওর মুখ। ফিসফিস করে বলল। কি হলো স্রোত? আমি মারবো না তোকে, ভয় পাবি না একদম। স্রোতের বুক ধুকপুক করছে। ওর থেকে 10 হাত দূরে থাকা মানুষটার কানে যাবে এই ধুকপুকানির আওয়াজ। স্রোতের অস্থিরতা দেখে কাব্য ছেড়ে দিল ওকে। ভয়ে ভয়ে বলল স্রোত। আপনি কেন এসেছেন এখানে? কাব্য ঘাড় কাত করে তাকালো। হাসলো সে। ঠিক কতদিন পরে হাসলো নিজেও জানে না। কাব্য আবার এগিয়ে এলো স্রোতের কাছে। ফু দিয়ে ওর চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে। ডুবতে এসেছি। স্রোত তাকিয়ে আছে কাব্যের হাসি মাখা সুন্দর মুখটার দিকে। এই প্রথম বোধহয় স্রোত কাব্যের হাসি দেখলো, তাও এত কাছে থেকে। অবাক হলো সে। হাসলে মানুষকে এত সুন্দর লাগে। অন্যদের কেমন লাগে জানে না স্রোত, কিন্তু ওর কাব্য ভাইকে যে অনেক সুন্দর লাগছে। অন্ধকার আকাশে চাঁদের মতো চিকচিক করছে যেন। এই হাসিতে ঘায়েল হবে যে কেউ। কিন্তু স্রোতের মনে প্রচণ্ড রাগ কাব্যের উপর। নিজেকে সামলে নিয়ে বিস্মিত কণ্ঠে উচ্চারণ করলো সে। কি? কাব্য মুচকি হাসলো। বিড়বিড় করে বলল। নীলাম্বরীর নীল চোখের অনন্ত মায়ে ডুবতে এসেছে কাব্য। স্রোত বুঝলো না কাব্যের কথার মানে কি। বলল স্পষ্টভাবে শুনতেও পারল না। স্রোত বুঝলো না কাব্যের কথার মানে কি বলল, স্পষ্টভাবে শুনতেও পারল না। স্রোতের দরজার সামনে তখন সাবরিনা বেগম দাঁড়িয়েছিলেন। দেখতে এসেছিলেন স্রোত ঘুমিয়েছে কিনা। কিন্তু এখানে এসে যা দেখলেন তার জন্য প্রস্তুত ছিলেন না সাবরিনা বেগম। কাব্য আর স্রোতকে এই অবস্থায় মোটেও আশা করেননি তিনি। কাব্য যথেষ্ট বুঝদার। সে ঠিক ভুল বুঝে। কিন্তু স্রোত যে অবুঝ। মনটা ওর এখনো বাচ্চাদের মতো। তবে কি স্রোতে সুযোগ নিচ্ছে কাব্য? যে মেয়েকে নিয়ে তার এত সমস্যা, তার রুমেই মাঝরাতে আসতে হলো কেন? সাবরিনা বেগমের পছন্দ হলো না বিষয়টা। বড় বড় পা ফেলে স্রোতের রুমে ঢুকলেন তিনি। কাব্যের ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। ধমক দিয়ে বললেন। কি হচ্ছে এখানে? পুপির কণ্ঠস্বর কানে আসতে কেঁপে উঠল স্রোত। হাতের বাঁধন আলগা করলো কাব্য। স্রোত দ্রুত সরে গেল কাব্যের থেকে কিছুটা দূরে। বিছানা থেকে উঠে গিয়ে একপাশে দাঁড়ালো চুপটি করে। কাব্য বেডের বোর্ডের সাথে হেলান দিয়ে বসলো। অপলক চোখে তাকিয়ে রইল তার নীলাম্বরীর দিকে। যেন কিছুই হয়নি এমন হাব ভাব কাব্যের। সাবরিনা বেগমের কপালে ভাঁজ পড়ল। বিরক্তির রেখা ফুটে উঠল চোখে মুখে। কাব্যের এহেন আচরণে যে ওনার ভাবভঙ্গির পরিবর্তন হয়েছে তা যে কেউ দেখলেই বুঝে যাবে। সাবরিনা বেগম রাগান্বিত স্বরে বললেন স্রোতকে। তোমাকে এখানে থাকতে হবে না স্রোত, দুয়েলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। বাধ্য মেয়ের মতো ফুপির কথা শুনে চলে গেল স্রোত। কাব্য তাকিয়ে রইল যাওয়ার পানে। কাব্য আজ ভীষণ খুশি। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি বলে দিচ্ছে তা। কাব্য আজ হেসেছে, অনেকদিন পর হেসেছে। ওর আম্মু চলে যাওয়ার পর কাব্যের মুখের হাসিও হারিয়ে গেছে। কাব্য এত কঠোর ছিল না আগে। ওর আম্মুর চলে যাওয়া আর পরিস্থিতি বাধ্য করেছে এত কঠোর হতে। আজ কাব্যের হাসির কারণ নীলাম্বরীর দেখা পাওয়া। কাব্যের জীবনে তার কল্পনার পড়ি এসেছে। কাব্যের সাদা কালো জীবন রাঙিয়ে দিতে নীলাম্বরীর আগমন ঘটেছে রঙিন প্রজাপতির মতো। বাইরে গিয়ে খোলা আকাশপানে তাকিয়ে চিৎকার দিয়ে কাব্যের বলতে ইচ্ছে করছে কথাগুলো। সাবরিনা বেগমের কথায় ভাবনার জগৎ থেকে বেরোলো কাব্য। তুমি ঠিক কি চাইছো কাব্য? কাব্য উঠে এসে দাঁড়ালো সাবরিনা বেগমের সামনে। সোজাসাপটা উত্তর ওর। আপনার ভাইজিকে? চোখে মুখে বিস্ময় সাবরিনা বেগমের। কাব্যের মুখে মাত্রই কি শুনলেন উনি? কাব্য স্রোতকে চাইছে। কিভাবে সম্ভব কাব্যের মুখে এমন কথা? বিস্ময়ের চূড়ান্ত সীমায় গিয়ে বললেন সাবরিনা বেগম। কি? তুমি ঠিক আছো কাব্য? ভেবে বলছো এসব? আমি একদম ঠিকঠাক আছি, আর যা বলেছি ভেবে বলেছি। স্রোতকে আমার প্রয়োজন। স্রোত একটা বাচ্চা মেয়ে, ও নিষ্পাপ। তুমি কি কোনোভাবে আমার রাগ ওর উপর মেটাতে চাইছো? তুমি জেনে বুঝে এসব করছো তাই না? স্রোতকে নিজের ফাঁদে ফেলছো তুমি। কাব্য হাসলো। এই হাসির কারণ অজানা সাবরিনা বেগমের কাছে। উনি কিছু বলতে নিলে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল কাব্য নিজেই। অত কিছু জানি না, শুধু জানি আমার স্রোতকে লাগবে। স্রোতকে লাগবে মানে স্রোতকেই লাগবে। আমার মতো ছোটখাটো ঝড় তুফান কাব্যকে আটকাতে পারবে না।
সাবরিনা বেগমের রাগ বাড়ল তরতর করে। মুখে মুখে কাব্যের এমন তর্ক বিরক্ত হচ্ছেন উনি। চোখ মুখ শক্ত করে বললেন কাব্যকে, তোমার মতো বদমেজাজি ছন্ন ছাড়া বাউন্ডলের ছেলের হাতে আমি কখনোই স্রোতকে তুলে দেব না কাব্য। কাব্য হেসে উঠল, আবারও চোখ রাঙিয়ে তাকালো সাবরিনা বেগমের দিকে। ধারালো গলায় বলল ওনাকে, দিতে হবে না মিসেস মাহতাব, স্রোত নিজেই আসবে। আর আপনিও আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ওকে বিয়ে করে নেওয়ার জন্য বলবেন। কাব্য চলে গেল কথাটা বলে। ভ্রু কুচকে ওর যাওয়ার পানে তাকিয়ে রইলেন সাবরিনা বেগম। কাব্যকে তিনি যথেষ্ট স্নেহ করেন, ঠিক দোয়েল ধ্রুবর মতোই, কিন্তু স্রোতকে কাব্যের পাশে মানতে পারছেন না। স্রোতের আব্বু আম্মুকে তিনি কথা দিয়েছিলেন ওকে আগলে রাখবেন মরার আগ পর্যন্ত। কাব্য যে নিষ্ঠুর, দয়ামায়া কম ওর মধ্যে। স্রোতকে সে কষ্ট দেবে সর্বক্ষণ। ফুপি হয়ে ভাইজিকে আগুনের দিকে ঠেলে দেবেন কি করে? সাবরিনা বেগম চোখের চশমাটা ঠেলে পেছনের দিকে সরিয়ে দিলেন। গটগট করে হেঁটে চলে গেলেন নিজের রুমে। অপেক্ষা করলেন সকাল হওয়া। সকাল হলে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিচে এসেছে স্রোত। আজ ওর কলেজ নেই, আর কলেজ না থাকলে এত সকালে উঠেও না সে। তবে আজ উঠল ফুপির ডাকাডাকিতে। উনি স্রোতের হাতে সুন্দর একটা শাড়ি ধরিয়ে দিয়ে পরে আসতে বললেন নিচে। স্রোত বাধ্য মেয়েটির মতো শুনল ফুপির কথা। নিচে নামতে চোখ পড়ল সোফায় বসে থাকা রেজওয়ানের দিকে। তাকিয়ে আছে স্রোতের চোখ বরাবর। রেজওয়ানের পাশে ওর আম্মু আর বাড়ির বাকিরা বসে আছেন। হাসি মুখ করে স্রোতকে কাছে ডাকলেন সাবরিনা বেগম। স্রোত ওনার কথা মতো গিয়ে ফুপির পাশে বসলো। প্রায় অনেকক্ষণ সবার সাথে কথা বলে স্রোতকে জিজ্ঞাসা করলেন সাবরিনা বেগম, তোমাকে আমি রেজওয়ানের সাথে বিয়ে দিতে চাইছি স্রোত, তোমার কি কোনো আপত্তি আছে? স্রোত কি বলবে বুঝলো না। রেজওয়ান ছেলেটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো লাগবে যে কারোরই, কিন্তু স্রোতের মনে যে অন্য কারোর বসবাস। নিজের অজান্তেই সে মন দিয়ে বসেছে অন্য কাউকে। কথাগুলো ভেবেই নিজেই বিরক্ত হচ্ছে স্রোত। না, সে ভালোবাসে না কাউকে। ফুপির পছন্দকেই প্রাধান্য দেবে সে। যতই হোক উনি খাইয়ে পড়িয়ে বড় করেছেন স্রোতকে। ওনার কাছে বাড়ির প্রতি যে অনেক ঋণ স্রোতের। ফুপির কথা অমান্য করবে কি করে? স্রোত একবার সবার দিকে তাকালো, পরে আবার সাবরিনা বেগমের দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়ল। খুশি হলেন সাবরিনা বেগম। ভাইজির উত্তর এমনটাই হবে জানা ছিল ওনার। তবুও বললেন রেজওয়ানের সাথে আলাদা করে কথা বলে নিতে। রেজওয়ানও চাইল এমনটাই, কিন্তু স্রোত আলাদাভাবে কথা বলতে চাইছে না এই মুহূর্তে। সকলে ভেবে নিলেন মেয়ে লজ্জা করছে। ওনারাও আর বাড়াবাড়ি করলেন না। বাড়ির সকলে উপস্থিত তখন, নেই কেবল কাব্য। মায়ের মুখে স্রোতের বিয়ের খবর শুনে ধ্রুব রাগে কষ্টে বেরিয়ে গেছে বাড়ি থেকে। কেউ হয়তো জানে না ধ্রুবের রাগের কারণ। সাবরিনা বেগমকে ভাবাচ্ছে বিষয়টা। ওনার শান্ত ছেলেটা হঠাৎ রাগলো কেন? আচমকাই সকলের হইহুল্লোড় থেমে গেল। বাড়ির ছোট্ট 2 সদস্য দীপ্ত আর কোয়েল ভয়ে কথা থামিয়ে দিল, লুকিয়ে পড়ল দেয়ালের পিছনে। মাহতাব আর মাহফুজ সাহেবের মুখের হাসিও মিলিয়ে গেছে এত সময়। ড্রয়িং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন সিঁড়ির দিকে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসলো কাব্য। বসলো এসে স্রোতের পাশে। ভ্রু কুচকে তাকালেন সাবরিনা বেগম। কাব্য যেন ওনাকে বোঝাতে চাইছে স্রোতের পাশে তাকেই ভালো লাগছে। কাব্যের হঠাৎ পরিবর্তনে সবাই অবাক হলেও সাবরিনা বেগমের চোখে মুখে কঠোরতা। কাব্য বাড়িতে আছে জানতেন না তিনি। ভেবেছিলেন বেরিয়ে গেছে অনেক আগে। দোয়েলও জানালো কাব্য বাসায় নেই। তাই তো রেজওয়ানের পরিবারকে আসতে বলেছিলেন সাবরিনা বেগম। কিন্তু এখন দেখছেন অন্য ব্যাপার। ওনার চিন্তা হচ্ছে কাব্য কোনো অঘটন ঘটাবে কিনা এই ভেবে। কাব্য এসে সবার সাথে বসেছে দেখে খুশি হলেন বাড়ির সবাই, বিশেষ করে মাহতাব সাহেব আর ওনার ভাই। ছেলেটা তবে একটু একটু করে নরম হচ্ছে। কাব্যের চাচি ছুটে গেলেন রান্নাঘরে। কত রকমের খাবার নিয়ে হাজির হলেন কাব্যের জন্য। মেহমান রেখেও আপ্যায়নে যেন ব্যস্ত সবাই। স্রোত এত সময় একবারও তাকায়নি কাব্যের দিকে। কাব্য ভাইকে নিজের পাশে সহ্য হচ্ছে না। স্রোতের অন্যদিকে লোক লজ্জায় উঠেও যেতে পারছেন না। কাব্যের উপস্থিতিতে সবাই খুশি, কিন্তু সাবরিনা বেগম চিন্তা করছেন কাব্যের মাথায় কি চলছে কিছুই বুঝতে পারছেন না তিনি। প্রায় অনেক সময় অতিক্রান্ত হলো এভাবে। রেজওয়ানরা সবাই চলে যাবে এখন। রেজওয়ান কাব্যের সাথে এত সময় কথা বলতে চাইলেও সে পাত্তা দেয়নি। কিন্তু ওদের যাওয়ার আগে হুট করে বলে উঠল কাব্য, আপনাদের যাত্রা শুভ হোক। রেজওয়ান আর ওর বাড়ির সবাই হাসি মুখে বিদায় জানালো কাব্যকে। কিছুক্ষণ না যেতেই কাব্যের কথাটা নিয়ে ভাবলেন সাবরিনা বেগম। কেঁপে উঠল ওনার ভিতরটা। কাব্য কি বুঝালো এই কথাটা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন তিনি রেজওয়ানদের আটকাতে। কিন্তু ওদের গাড়িটা বাড়ির সীমানা পেরিয়ে চলে গেছে অনেক আগে। গুনগুনিয়ে গান গেয়ে কেউ এসে দাঁড়িয়েছে সাবরিনা বেগমের পাশে। উনি তাকাতে রাগে টইটুম্বর করা চোখ দুটো নিয়ে তাকালো। সে বলল সাবরিনা বেগমকে, ভয় পেলেন? ট্রেলার দেখে আপনি এত ভয় পাচ্ছেন? পুরো মুভি দেখলে কি হবে? ভরকালেন সাবরিনা বেগম। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন কাব্যকে, কি চাইছো তুমি? কাব্য বাঁকা হাসলো। চলে যেতে যেতে বলল, আমার নীলাম্বরীকে চাই, জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়ার জন্য হলেও চাই।
সাবরিনা বেগম শুনলেন না কাব্যের বলা কথা। ছাদে দাঁড়িয়েছিল স্রোত, সে দেখলো সবটাই। কাব্য বাইকে বসে আছে, বাইক স্টার্ট দিয়ে গেটের সামনে দিয়ে কি যেন ভেবে দাঁড় করিয়েছে বাইকটা। মাথার হেলমেট খুলে হাতে নিয়েছে, মাথাটা ঘুরিয়ে তাকিয়েছে ছাদের দিকে, ঠিক স্রোতের চোখ বরাবর। রক্তলাল চোখ দুটো নিয়ে স্রোতের চোখের দিকে তাকিয়েছিল কাব্য, মুখে ছিল রাগের আভাস। স্রোত ওদের সামনে তখন সেজেগুজে গেল বলেই হয়তো কাব্যের এত রাগ। স্রোত ভয় পেল, শুকনো ঢোক গিলে পা চালিয়ে চলে যেতে চাইল সে, কিন্তু পা দুটো নাড়াতে পারছে না কোনোভাবে। কাব্যের চোখের ধারালো চাহনি কাঁপুনি ধরিয়ে দিচ্ছে স্রোতের শরীরে। কিছুক্ষণ যেতেই কাব্যের চোখে মুখে জমে থাকা রাগ সরে গেল। নীলাম্বরীর চাহনি শান্ত করে দিল তাকে। কাব্য মুচকি হাসলো, বাইক স্টার্ট দিয়ে চলে গেল বাড়ির সীমানা পেরিয়ে। রেজওয়ান অ্যাক্সিডেন্ট করেছে, ওর গাড়িটা আরেকটুর জন্য খাদে পড়ে যাচ্ছিল। ভাগ্য সহায় ছিল তাই বেঁচে গেছে, তবে ওর আম্মু আর বোনের মাথায় আর হাতে পায়ে ব্যথা লেগেছে। রেজওয়ানের মাথায়ও আঘাত লেগেছে, তরল তাজা রক্ত গড়িয়ে পড়ছে মাথার থুতনি থেকে। লোকজন জড়ো হয়েছে জায়গাটাতে। নিজের মা বোনকে বাঁচাতে কোনো মতে গাড়ি থেকে নামলো রেজওয়ান। তখনই দেখলো ওদের পাশ দিয়ে কাব্য যাচ্ছে বাইক চালিয়ে। মাথায় প্রশ্ন আসলো রেজওয়ানের, কাব্য কি ওদের দেখেনি? এত কাজ দিয়ে যখন যাচ্ছে হয়তো দেখেছে, তাহলে সাহায্য করলো না কেন? কথাগুলো ভেবে পরক্ষণে এবার ভাবলো রেজওয়ান হয়তো কাব্য দেখেনি ওদের, দেখলে অবশ্যই সাহায্য করতো এসে। বাঙালিয়ানায় মোড়ানো সুন্দর একটা ক্যাফেতে বসে আছে কাব্য আর ওর বন্ধুরা। কাব্যের সামনে বসে থাকা রাহুল, স্নিগ্ধ আর লিয়া জুসের গ্লাসে থাকা স্ট্র মুখে নিয়ে এমনভাবে বসে আছে যেন এখনো অনেকটা বাকি, অথচ গ্লাসে এক ফোঁটা জুসও নেই। ওরা চাইছে কোনোভাবে কাব্যের চোখের সাথে চোখ না মিলুক, চুরি করে ধরা পড়ার মতো হাবভাব ওদের। কাব্য সেদিন হুট করে এই সিদ্ধান্ত নিয়েছিল সে দেশে আসবে। আমেরিকাতে রাহুল আর কাব্যের ফ্ল্যাটের দূরত্ব খুব বেশি একটা না। রাহুল কোনোভাবে জেনে গিয়েছিল কাব্যর দেশে আসার বিষয়টা, বাধা নিষেধ না মেনে সেও চলে এসেছে ওর সাথে। কিন্তু ওদের বাকি বন্ধু লিয়া, ইথিকার স্নিগ্ধ রয়ে গেছিল আমেরিকাতে। ওর বাসায় গিয়ে তন্ন করে খুঁজেও যখন ওকে পেল না, রাহুলের সাথে কথাবার্তা বলে কাল রাতের ফ্লাইটে স্নিগ্ধ আর লিয়াও চলে এসেছে। নানা সমস্যার কারণে আটকে গেছে ইথিকা। রাহুল তো কত কি করে হাতে পায়ে ধরে আসলো কাব্যের সাথে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। কাব্য প্রথম 2-3 দিন ওকে সহ্য করলো, পরে আর পাত্তা দেয়নি, নিজের ফ্ল্যাটেও জায়গা দেয়নি। অভিমান হয়েছিল রাহুল, এসে চলে গিয়েছিল নিজের বোনের বাসায়। সামনে বসে থাকা 3 বন্ধুর ভীতু ভীতু চাহনি দেখে জিজ্ঞাসা করলো কাব্য, সমস্যা কি তোদের? স্নিগ্ধ আর রাহুল তো চুপই রইল। পরিস্থিতি সামাল দিতে পাল্টা প্রশ্ন করলো লিয়া। তোর সমস্যা কি? কোথায় আটকে ছিলে এত সময়? কাব্য প্রথমে উত্তর না দিয়ে চুপ করে বসেই রইল, মুখটাও সব সময়ের মতোই গম্ভীর। লিয়া ভাবলো এক্ষুনি লোক ভর্তি ক্যাফেতে ওকে ধমক দিয়ে উঠবে কাব্য, কিন্তু তার কিছুই হলো না। কিছুক্ষণ না যেতে ঠোঁটের কোণে এক ফালি হাসি ফুটিয়ে বলল কাব্য, হুম, কাব্য কোথাও আটকায় না। নীলাম্বরী নীল চোখ ছাড়া কাব্যকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নেই। ভাবুক দৃষ্টিতে কাব্যের মুখ পানে তাকিয়ে রইল লিয়া। ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই প্রশ্ন করলো, নীলাম্বরীটাকে আমাদের কাব্য প্রেমে পড়েছে এটাও সম্ভব? রাহুল গাট্টা মারল লিয়ার মাথায়। লিয়া চোখ গরম করে ওর দিকে তাকালেই বলল, অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাব্যের। কাব্য হুট করে উঠে দাঁড়ালো, হাতে থাকা বাইকের চাবিটা ঘুরাতে ঘুরাতে গুনগুনিয়ে গান গেয়ে চলে গেল সে। পিছু নিল বাকি 3 জনও। পেরিয়ে গেছে আরো 2টা দিন। বাড়িতে বিয়ে তোড়জোড় চলছে। স্রোতের সাথে রেজওয়ানের বিয়ে ঠিক হয়েছে। স্রোত 18 পেরিয়েছে, কিছুদিন আগেই দোয়েল বিয়ে করবে না বলেই দিয়েছে। তার মনে কি চলে সেই জানে। সাবরিনা বেগমও কথা বলেন না মেয়ের বিয়ে নিয়ে, কিন্তু ভাইজির বিয়ে নিয়ে ওনার অনেক চিন্তা। রেজনের মতো ভালো ছেলে নিজে বিয়ের প্রস্তাব দিয়েছে, সাবরিনা বেগম হাতছাড়া করতে চান না এমন ভালো পাত্র। তার উপর আবার কাব্যের উগ্র আচরণে চিন্তিত উনি। কখন কি অঘটন হয়ে যাবে বলা যায় না। স্রোত আজ কলেজে গেছে অনেকদিন পর, ফেরার কথা ছিল আরও আগে, কিন্তু বেশ অনেকক্ষণ হলো সে ফিরছে না। চিন্তায় চিন্তায় অস্থির সাবরিনা বেগম। বারবার মনে হচ্ছে কোনো অঘটন ঘটলো না তো। কাব্য তো বাড়ি ফিরেনি এই 2-3 দিনে একবারও। ধ্রুবকে ডেকে আনলেন সাবরিনা বেগম, গাড়ি বের করতে বললেন ওকে, খবর দিলেন রেজওয়ানকেও। স্রোতের কলেজে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না তিনি। কাব্যের সাথে দীপ্তর ভালোই ভাব হয়েছে। কাব্যকে টুকটাক টাকা দেয় আর দীপ্ত গড়গড় করে বলে দেয় প্রতিদিন বাড়িতে কি হয় না হয়। আজও দীপ্ত কল দিল কাব্যের নাম্বারে। কাব্য তখন ঘুমিয়েছিল নিশ্চিন্তে। বারবার ফোনের রিংটোন বাজায়, বিরক্ত হলো সে। চোখ খুলে হাতে নিল ফোনটা, কল রিসিভ করে কানে নিতে কেউ বলে উঠল, একটা কথা আছে ভাইয়া। ঘুম জড়ানো কণ্ঠে বলল কাব্য, কি খবর? খবরটা কাজের না হলে আমি তোমাকে মেরে তক্তা বানাবো। আরে না, খবরটা কাজের। সিনিয়রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে তাকালো কাব্য। কি শুনলো এখনই? স্রোতকে পাওয়া যাচ্ছে না মানে? দীপ্ত কি মজা করছে? কাব্য উঠে বসলো, চোখের ঘুম উড়ে গেছে ওর কবেই। দীপ্তকে শক্ত কণ্ঠে বলল কাব্য, মজা করছিস? কাব্যের সাথে মজা করে শাস্তি জানিস? জ্যান্ত কবর দিয়ে দেবো তোকে। দীপ্তর হাত কাঁপছে, ভয় লাগছে কাব্য ভাইয়ের এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে। নিজেকে স্বাভাবিক করে ভয়ে ভয়ে বলল দীপ্ত,
আল্লাহর কসম সত্যি বলছি, 1টার দিকে ফেরার কথা ছিল, এখন 4টা বাজতে চলেছে। চাচি একটু আগে ধ্রুব ভাইকে নিয়ে শ্রোতাপুর কলেজে গেলেন। ফোনটা কেটে দিল কাব্য। দ্রুত বিছানা থেকে উঠে শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাহুল তখন ড্রয়িং রুমে বসে মুড়ি মাখা খাচ্ছিল, টিভি দেখছিল। পাশেই বসেছিল লিয়া, স্নিগ্ধ। কাব্যকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে চিন্তিত হলো সবাই। রাহুল স্নিগ্ধ আর লিয়াকে বসতে বলে কাব্যের পিছু নিল। কাব্যর বাইকটা স্টার্ট দিয়েছে মিনিটের মধ্যে তুফানের বেগে চলে গেছে ফ্ল্যাটের সীমানা পেরিয়ে। রাহুলের কাছে কাব্যের গাড়ির চাবি ছিল, সেও পার্কিং এরিয়া থেকে গাড়িটা বের করে তাকালেই রোহানকে দেখল সে। যেদিন কাব্য যাকে মেরেছিল, যে ছেলেটা সবসময় বিরক্ত করে স্রোতকে। স্রোতের ভেতরটা কেঁপে উঠল। ওর মন বলছে খারাপ কিছু হতে চলেছে। রোহান শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসছে স্রোতের দিকে। ঠোঁটের কোণে শয়তানি হাসি টেনে বলছে বারবার, আজ তোকে কে বাঁচাবে স্রোত? তোর ওই কাব্য ভাই আমাকে মেরেছিল না, আজ আমি তোকে মেরে তার শোধ তুলব। খেয়ে দেওয়া মাল দ্বিতীয়বার পাতে তুলবে না তোর ওই কাব্য ভাই। স্রোত পিছিয়ে যাচ্ছে, পিছুতে পিছুতে ওর পিঠ ঠেকে গেছে দেয়ালের সাথে। ওর মাথাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে নেশা জাতীয় কিছু খেয়েছে মাত্রই। চোখে ঝাপসা দেখছে স্রোত। রোহানের জায়গায় বারবার কাব্যকে দেখছে সে। ওর শরীরে শক্তি নেই। যতটুকু যা মনে পড়ছে তখন কলেজের গেট পেরোনোর সময় কেউ এসে মুখে রুমাল চেপে ধরেছিল ওর। ওই সময়টাতে রাস্তাঘাটে মানুষের চলাচল থাকে কম। কিছু বুঝে ওঠার আগে স্রোতকে জোর করে গাড়িতে তুলে নেয় লোকটা। আর ভাবতে পারছে না স্রোত। ওর অবচেতন মন বারবার খুঁজে যাচ্ছে কাব্য ভাইকে। সেদিন তো কাব্য ভাই বাঁচিয়েছিল ওকে, আজও কি বাঁচাতে আসবে? রোহানোর কাছাকাছি আসতে ভয় আর আতঙ্কে স্রোত চোখ দুটো বন্ধ করে নিয়েছে। কিছুক্ষণ না যেতে অচেতন শরীরটা লুটিয়ে পড়েছে বিছানায়। স্রোতের গলায় থাকা সাদা ওড়নাটায় হাত দিয়ে সরাতে যাচ্ছিল রোহান। তখনই মনে হলো হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রক্তে লাল হয়ে গেছে সাদা টাইলস আর বিছানার চাদর। রোহান যখনই বুঝলো বিষয়টা, চিৎকার দিতে চাইলো, কিন্তু কেউ শক্ত করে চেপে ধরল ওর গলা। চোখ দিয়ে শাসালো যেন চিৎকার না করে। কেটে যাওয়া হাতটার প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল রোহান। ওর সামনে দাঁড়িয়ে থাকা কাব্য তখন হাত দিয়ে মুখ চেপে ধরল রোহানের। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাহুল। চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। একটু আগে কি ঘটলো চোখের সামনে বিশ্বাস হচ্ছে না ওর। কাব্য রেগে আছে প্রচণ্ড। হাতের ধারালো ছুরিটা চেপে ধরেছে রোহানের গলায়। ছুরিটা চামড়া ভেদ করে মাংসে প্রবেশ করবে তখনই রাহুল ছুটে এসেছে কাব্যের কাছে। ভয়ে ভয়ে বলছে, কাজ কি করলি ভাই? ছেলেটার হাত। কাব্য ঘাড় কাত করে তাকিয়ে আছে রোহানের দিকে, চোখ মুখ শক্ত করে বলছে রাহুলকে, আমার কলজে হাত দিয়েছিল রাহুল, আমি ছেড়ে দেবো ওকে? পাপ হবে না আমার? রাহুল চুপ করলো। হাত পা রীতিমতো কাঁপছে ওর। কাব্যের রাগ সম্পর্কে ধারণা আছে রাহুলের, তবে এতটা ক্ষেপে যাবে বুঝেনি সে। কাব্য সবসময় রাগ দেখায় স্রোতের উপর, কখনো আবার গায়ে হাত তোলে। সব শুনে এলে রাহুলেরই খারাপ লাগে, ভাবে মেয়েটার কপাল মন্দ, তাই বারবার রাগের মুখে পড়ে কাব্যে। কিন্তু আজ কি হলো? কি বলল কাব্য? স্রোতর কলিজা। তার গায়ে কেউ হাত দিতে চেয়েছে বলে হাতটাই কেটে ফেললো কাব্য। রাহুল আর কিছু বুঝুক না বুঝুক, এটা বুঝে গেছে স্রোতের প্রতি কাব্যের একটা দুর্বলতা আছে। স্রোতকে সে ভালোবাসে, মুখে না বললেও ভালোবাসে। রাহুল ভাবনার জগৎ থেকে বেরিয়ে কাব্যকে বলল দ্রুত স্রোতকে এখানে থেকে নিয়ে যেতে। রোহানের কোনো একটা ব্যবস্থা নেবে সে। কাব্যের রাগ কমেনি এখনো। রোহানকে কুচি কুচি করে কেটে ফেলতে ইচ্ছে করছে ওর। রাহুল কোনোভাবে আটকালো কাব্যকে। অচেতন স্রোতকে কোলে তুলে হোটেলের বাইরে নিয়ে গেল কাব্য। অঘটন ঘটেছে তখনই। রিপোর্টাররা দাঁড়িয়েছিল হোটেলের সামনে। হোটেলটা নেশাগ্রস্ত বাজে ছেলেমেয়েদের খারাপ কাজের আস্তানা বলা চলে। সোজা কথায় বলতে গেলে আবাসিক হোটেল। খবর পেয়ে এসেছে ওরা। কাব্য হয়তো সকলের পরিচিত চেনা মুখ, তাই ফটাফট কাব্য স্রোতের কয়েকটা ছবি তুলে নিল ওরা। কাব্য চোখ গরম করে তাকাতে সরে গেল প্রত্যেকে। স্রোতকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে কাব্য। ওকে কোলে নিয়ে বাড়ির ভেতরে পা রাখতে সামনে দাঁড়িয়ে থাকা সাবরিনা বেগম আর ধ্রুবকে দেখলো সে। কাব্য অবাক হলো না খুব একটা। সে জানতো সাবরিনা বেগম স্রোতকে খুঁজতে আসবেন ওর ফ্ল্যাটে। ধ্রুবর চোখে মুখে বিস্ময়। কাব্য ভাই আর স্রোত একসাথে কি করছে? যে কাব্য ভাই স্রোতকে সহ্য করতে পারে না, সে আজকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে। স্রোতকে অন্য কারো পাশে কখনোই সহ্য হয় না ধ্রুবের। আজও কেমন অস্থির লাগছে নিজেকে, ভেতরটা পুড়ছে ওর। ধ্রুব বেরিয়ে গেল কাব্যের ফ্ল্যাট থেকে। চোখের ইশারায় মাকে বলল সে বাইরে অপেক্ষা করছে। সাবরিনা বেগম এগিয়ে এলেন কাব্যের সামনে। সুন্দর মুখটাতে অন্ধকার নেমে এসেছে ওনার। ভয় পাচ্ছেন মনে মনে। স্রোতের কোনো ক্ষতি হলো না তো? কাব্য সাবরিনা বেগমের পাশ কাটিয়ে স্রোতকে নিয়ে সোফায় শুইয়ে দিল। ওর হাতে বেশ কয়েকটা চুমু দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, নীলাম্বরী চোখ খোলো, একবার আমার দিকে তাকাও, একবার তাকাও। সাবরিনা বেগম কাঁধে হাত রাখলেন কাব্যের। উঠে দাঁড়ালো সে। কাব্য কিছু না বলে তাকিয়ে রইল স্রোতের মুখটার দিকে। কাব্যকে সরিয়ে দিলেন সাবরিনা বেগম। ভালো করে পর্যবেক্ষণ করলেন স্রোতকে। বোঝার চেষ্টা করলেন কোনো অঘটন ঘটেছে কিনা। সাবরিনা বেগম উঠে দাঁড়ালেন। কাব্যের ঠিক মুখোমুখি এসে ধমক দিয়ে বললেন ওকে, তুমি স্রোতকে কোথায় নিয়ে গিয়েছিলে কাব্য? কি করেছো ওর সাথে? কিছু করার সুযোগ পাইনি। মানে সুযোগ পেলে কি করতে?
কাব্য বাঁকা হাসলো। ওর হাসির মানে বুঝে নিলেন সাবরিনা বেগম। লজ্জায় ঘেন্নায় দৃষ্টি সরিয়ে নিলেন। অন্যদিকে দাঁড়িয়ে থাকা লিয়াকে হাত জোর করে বললেন সাবরিনা বেগম স্রোতকে গাড়িতে তুলতে সাহায্য করতে। লিয়া যেতে চাইল না। কাব্য চোখের ইশারায় যেতে বলল ওকে। লিয়ার সাথে সাথে ধরে তুলতে সাহায্য করলো স্রোতকে। পরিবেশ পাল্টেছে বাড়ির। কেটে গেছে প্রায় 3 দিন। আজ স্রোতের বিয়ে। তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করেছে সাবরিনা বেগম। স্রোতের কোনো ক্ষতি হোক চান না তিনি। স্রোত চুপ হয়ে গেছে সেদিনের পর থেকে। কাব্য যে ওকে বাঁচিয়েছে এটাও জানে না সে। সাবরিনা বেগমই বলতে বারণ করেছে বাড়ির সবাইকে। স্রোতের চঞ্চল মনে কাব্যের প্রতি ভালোবাসা জন্মাক চান না তিনি। এই 3 দিনে বাড়িতে পা রাখেনি কাব্য। খোঁজ খবর নিয়ে সাবরিনা বেগম যতটুকু জেনেছেন কাব্যর ফ্ল্যাটেই আছে। অন্য সময় কাব্যের জন্য চিন্তা হলেও আজ ওনার মনে আতঙ্ক জেঁকে বসেছে। সেদিন রেজওয়ানের অ্যাক্সিডেন্টটা যে কাব্যই করিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাবরিনা বেগমের। ভাগ্য ভালো অল্পের উপর দিয়ে গেছে সেদিন। স্রোতের বিয়েটা ঠিকঠাক মতো সম্পন্ন হবে কিনা এই নিয়ে ভয় পাচ্ছেন তিনি। দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের সময়। বর এসেছে বলে হই হুল্লোড় লেগে গেল বাড়িতে। কিন্তু বর তো আসেনি, এসেছে একটা কফিন। সকলে গিয়ে দাঁড়িয়েছে কফিনটার সামনে। লোকজনের চিৎকার চেঁচামেচির শব্দে স্রোত গিয়ে দাঁড়ালো সেখানে। পায়ের তলার মাটি সরে গেল ওর। এ কি দেখছে স্রোত? লাল শাড়িতে কনের সাজে দাঁড়িয়ে থাকা স্রোতের সামনে একটা কফিন রাখা। কফিনের ভিতরের হবু বরের রক্তাক্ত শরীরটা পড়ে আছে। ছেলেটার গায়ে থাকা সাদা রঙের শেরওয়ানি রক্তে ভিজে লাল হয়ে গেছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই কত রকমের কথা বলছে। কথা নেই কেবল স্রোতের মুখে। বাকরুদ্ধ সে। স্তব্ধ হয়ে 5 মিনিট হলো তাকিয়ে আছে কফিনের দিকে। একবারও পলক ফেলছে না সে। কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না, এমন ভাবসাব। সদর দরজা পেরিয়ে হুড়মুড়িয়ে বাড়ির ভিতর ঢুকলেন ছেলেপক্ষের সবাই। নাফিসা বেগম পাত্রের মা, উনি ছুটে এসেছেন কফিনের কাছে। হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন ছেলেকে জাপটে ধরে। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই ধরে নিয়েছিল রেজওয়ান মারা গেছে, কিন্তু না, ওর শ্বাস চলছে এখনো। টের পাওয়া মাত্র এর ধরাধরি করে সবাই নিয়ে গেল হাসপাতালে। যাওয়ার আগে নাফিসা বেগম নিজের ছেলের সাথে স্রোতের বিয়েটা ভেঙে দিলেন। এমন অপায়া অলক্ষী মেয়েকে কোনোভাবেই তিনি ছেলের বউ বানাবেন না, এমন কথা বলতেও ছাড়েননি। বাড়ি ভর্তি মেহমানদের সামনে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন ওনাদের। কয়েকটা ছবি আর খবরের কাগজ ছুঁড়ে মারলেন স্রোতের মুখ বরাবর। স্রোত কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল তখনও। সাবরিনা বেগম স্রোতের কাছে গেলেন। মাটিতে পড়ে থাকা খবরের কাগজ আর ছবিগুলো হাতে নিতেই খবরের কাগজের হেডলাইন না দেখে কেবল ছবিটাই নজরে এলো ওনার। চোখ দুটো বড় বড় হয়ে এলো সাবরিনা বেগমের। কেঁপে উঠল ভেতরটা স্রোতের। স্রোত কাব্যের এতটা কাছাকাছি, তাও এমন একটা বাজে জায়গায়। ব্যাপারটা মেনে নিতে পারলেন না তিনি। তবে কি সেদিন ভুল ভাবেননি? সাবরিনা বেগম কাব্য স্রোতকে কোথায় নিয়ে গিয়েছিল? স্রোত কি ঠিক আছে? হয়তো না। কথাগুলো ভেবে দপ করে সোফায় বসে পড়লেন সাবরিনা বেগম। বিয়ে বাড়ির হই হুল্লোড় থেমে গেল। সকলের মুখে চিন্তার ছাপ। ধ্রুব বাড়িতে নেই। স্রোতের বিয়ের কোনো আয়োজনই ছিল না সে। দোয়েল, কোয়েল আর দীপ্তকে নিয়ে দাঁড়িয়ে আছে একপাশে। দীপ্তের হাতে স্রোত কাব্যের একটা ছবি। ছবিটার দিকে বারবার তাকাচ্ছে আর বলছে সে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! কট খেলে মানুষ এমন সুন্দর পোজ দিয়ে ছবি তোলে বুঝে? দোয়েল চোখ গরম করে তাকালো দীপ্তের দিকে, বলল ওকে। এসব কি কথাবার্তা দীপ্ত? ধ্রুব শুনলে মারবে কিন্তু। দীপ্ত চুপ করে গেল। আপাতত তাকে বাড়িতে কি হয়েছে না হয়েছে সব খবর পৌঁছাতে হবে কাব্য ভাইকে। কথাটা ভেবেই দীপ্ত চলে গেল সবার মাঝখান থেকে। উপস্থিত অনেকেই বললেন সেদিন কাব্য আর স্রোতকে ওই নিউজে দেখেছিলেন ওনারা। অনেকে আবার বললেন অমন একটা জায়গায় বাড়ির 2 ছেলে মেয়ে নোংরামি করতে গেছে জেনেও কিভাবে অন্য ছেলের সাথে স্রোতের বিয়ে দিচ্ছিলেন এই বাড়ির সবাই। ছেলের অন্যায় ঢাকতেই কি তবে এত আয়োজন? কত রকমের কথা শুনিয়ে মেহমানরা সবাই চলে গেল। অবশেষে সাবরিনা বেগম রাগে দুঃখে উঠে গিয়ে চর বসালেন স্রোতের গালে। এই প্রথম তিনি গায়ে হাত তুললেন। ভাইজি জানেন স্রোত কোনো অন্যায় করতে পারে না, তবু যে ওনার রাগ লাগছে। কান্না করতে করতে বললেন সাবরিনা বেগম, এই দিন দেখার জন্য আমি তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি স্রোত। এভাবে চুনকালি মাখালি তুই আমার মুখে। স্রোত পাথরের মতো দাঁড়িয়ে আছে। এত কিছু নিতে পারছে না সে। স্রোত দৌড়ে চলে গেল নিজের রুমে। পিছু পিছু গেল দোয়েল আর কোয়েল, সাথে দীপ্তের আম্মু। সাবরিনা বেগম ধপ করে আবারও গিয়ে বসলেন সোফায়। পাশে দাঁড়িয়ে থাকা মাহতাব সাহেবকে বললেন, আমার মেয়েটার কি হবে? ওকে এবার কে বিয়ে করবে? আপনার ছেলে ওর গায়ে কলঙ্ক লাগিয়েছে। আমি কি করে মুছবো এই কলঙ্ক? মাহতাব সাহেবের শরীরটা খারাপ লাগছে। কাব্য এমন কিছু করেছে বিশ্বাস হচ্ছে না ওনার। বাড়ির বড়রা ছাড়া কেউই উপস্থিত নেই এখানে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কাব্যের সাথে স্রোতের বিয়ে দিবেন, কিন্তু কাব্য যে কারো কথা শুনবে না। নিজের মন চাইলে সেই বিয়েও করবে না। তাহলে কাব্যকে রাজি করাবেন কি করে? উপায় না পেয়ে রাহুলকে একের পর এক কল দিলেন সবাই মিলে। কাব্যের আগমন ঘটল তখনই। ঠোঁটের কোনো রহস্যময় হাসি।
সাবরিনা বেগমের প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে উঠে গিয়ে চর বসাতে কাব্যের গালে। এত কিছু যে কাব্যই করেছে বুঝতে অসুবিধা হয়নি ওনার। কাব্যকে মাহতাব সাহেব আর ওনার ভাই মিলে কত কি বুঝালেন, কিছু সময় না যেতে রাহুলও আসলো। কিন্তু কাব্য তার সিদ্ধান্তে অনড়। স্রোতকে সে কোনোভাবে বিয়ে করবে না বলে দিয়েছে। কাব্য চলে গেল নিজের রুমে। যাওয়ার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাবরিনা বেগমের দিকে। উনি বুঝে নিলেন কাব্য তার কথা সত্যি প্রমাণ করতে চাইছে। সে চাইছে সাবরিনা বেগম নিজে গিয়ে হাতে পায়ে ধরে বলবেন স্রোতকে বিয়ে করে নিতে। কাব্য দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। আজ বাইরের আবহাওয়া সুন্দর, বসন্তে সাজে সেজেছে প্রকৃতি। প্রজাপতি উড়াউড়ি করছে চারিপাশে। উঠতে উঠতে একটা রঙিন প্রজাপতি এসে বসেছে কাব্যের কাঁধে। কাব্য আঙ্গুলের ডগায় প্রজাপতিটাকে নিল, চোখের সামনে এনে মুচকি হেসে বলল, শুনছিস প্রজাপতি, আজ নীলাম্বরী আমার হবে। প্রজাপতি বসে রইল ওভাবে। কাব্য তাকিয়ে রইল ওর আঙ্গুলে ডগায় বসে থাকা সুন্দর প্রজাপতিটার দিকে। মনে মনে ভাবল কাব্য, প্রজাপতিটা সুন্দর, কিন্তু ওর নীলাম্বরী আরো বেশি সুন্দর। দরজা ঠকঠক আওয়াজ কানে আসলো কাব্যের। পিছনে না তাকিয়েও কে এসেছে বুঝে নিল সে। কাব্য বাঁকা হাসলো, মুখ গম্ভীর ভাব নিয়ে ঘুরে তাকালো সে। বলল সাবরিনা বেগমকে। কি চাই? সাবরিনা বেগম রুমে ঢুকলেন। বাইরে দাঁড়িয়ে রইলেন ওনার দেবরাজ্জা। মাহতাব সাহেবের হার্টের ব্যথা বেড়েছে, ওনাকে রুমে নিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। ধ্রুবকে কল দিয়ে বলা হয়েছে এক্ষুনি ডাক্তার ডাকতে। স্রোতের অবস্থা, বাড়ির পরিবেশ, সবকিছুর কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। কাব্য হেঁটে এসে দাঁড়ালেন সাবরিনা বেগমের সামনে। সে কিছু বলার আগেই বলে উঠলেন সাবরিনা বেগম, তুমি এগুলো কেন করলে কাব্য? স্রোতের বিয়েটা যে তোমার জন্যই ভেঙেছে তা আর কেউ না বুঝলেও আমি ভালো করে বুঝতে পারছি। কাব্যের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। আগের মতো হেসেই বলল সে। বুঝতে পারলে আপনি জিনিয়াস। কথা শেষ হলে যান, আমি ঘুমাবো। কাব্যের এমন কথায় ভ্রু কুচকে তাকালেন সাবরিনা বেগম। মনে মনে রাগ হলো ওনার। কাব্য যে ওনার কথাকে গুরুত্ব দিচ্ছে না বুঝতে পারছেন, তবুও বললেন তিনি, তুমি স্রোতের সর্বনাশ করেছো কাব্য। তোমার জন্যই ওর বিয়ে ভেঙেছে। আমার ভালো মেয়েটার গায়ে কলঙ্কের দাগ লেগেছে। তোমাকেই ওর দায়িত্ব নিতে হবে। কি বলতে চাইছেন আপনি? আমি কি বলতে চাইছি তুমি ভালো করেই জানো। স্রোতকে বিয়ে করে নাও কাব্য। না করলে কি করবেন? যা যা করা লাগে সবই করব। তুমি ভুল করেছো কাব্য। তোমার ভুল তোমাকেই শুধরে নিতে হবে। থ্রেট দিচ্ছেন? সাবরিনা বেগমের মনে হলো রেগে গিয়ে বেশি বলে ফেলেছেন তিনি। কাব্য যদি বেঁকে বসে খারাপ হবে। এতে হাত দুটো জোর করে বললেন সাবরিনা বেগম। অনুরোধ করছি। কাব্যের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। বলল সাবরিনা বেগমকে, আপনি দেরি করে ফেলেছেন। আমার ডিসিশন যে চেঞ্জ হয়ে গেছে। সুরতকে আমি বিয়ে করব না। অনেক ভেবেচিন্তে দেখলাম আপনার ভাইজির সাথে আমার যায় না। তা কি ভেবে তোমার সিদ্ধান্ত পরিবর্তন করলে? সুরতের শরীরে আপনার রক্ত আছে কি না যদি বেবিনি করে, আমি তো আমার মতো কষ্ট পেয়ে লুকিয়ে পালিয়ে যাব না। জানে মেরে ফেলবো ওকে। আমার পবিত্র হাতে রক্তের দাগ লাগাতে চাই না। সাবরিনা বেগমের চোখে মুখে বিষয় উনি তাকিয়ে আছেন কাব্যের মুখ পানে। ছেলেটা এত কঠোর হলো কবে থেকে? কাব্য তো এমন ছিল না। নিজেকে স্বাভাবিক করলেন সাবরিনা বেগম। মিনতি করেই বললেন কাব্যকে, তুমি স্রোতকে বিয়ে করো কাব্য। আমি হাত জোর করে বলছি তোমায়। দরকার পড়লে পায়েও ধরবো। তবু প্লিজ বিয়েটা করো। আমার মেয়েটার সম্মান বাঁচাও। কাব্য হয়তো এটাই চাইছিল, সফল হলো নিজের কাজে। চোখে মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল সাবরিনা বেগমকে, ঠিক আছে, ভেবে দেখছি। কাব্যের এমন হেলাফেলা পছন্দ হচ্ছে না সাবরিনা বেগমের। ভেতরে ভেতরে রাগে গিজগিজ করছেন উনি, কিন্তু কিছু বলার উপায় নেই। আপাতত মেনে নিতে হবে কাব্যের সব কথা। রাহুল, লিয়া আর স্নিগ্ধ এসেছে আরণ্যক ম্যানশনে। কল দিয়ে এনেছেন সাবরিনা বেগম নিজে। কাব্যের সাথে এই বাড়িতে ভালো সম্পর্ক কেবল ওর চাচার। ওনাকেও পাঠালেন কাব্যের রুমে। সকলে মিলে বুঝালেন যেন স্রোতকে এসে বিয়েটা করে নেয়। কাব্য তো এটাই চাইছিল, তবুও ভাব দেখালো কিছু সময়। এমন হাবভাব যেন মনে হচ্ছে বাধ্য হয়ে বিয়েটা করতে হবে তাকে। কিন্তু রাহুল তো ভালো করেই জানে কাব্যের মন জুড়ে কেবল স্রোতই আছে। এত কাণ্ড ঘটিয়েছে কাব্য নিজে। কাব্যের কানের কাছে গিয়ে বলল রাহুল, হয়েছে ভাই, এবার নাটক বন্ধ কর, বিয়েটা করে আমাদের উদ্ধার কর। কাব্য রেগে তাকালো রাহুলের দিকে। কটমট করে বলল ওকে, চিনিস আমাকে? থাপড়ে দাঁত ফেলে দেব। কেন, তুই নিজেকে চিনিস না? মেমোরি লস হয়েছে, ডাক্তার ডাকবো? কাব্য চোখ গরম করে তাকাতে রাহুল 2 হাত দিয়ে গাল ঢেকে নিল। ভাবলো কাব্য এখনই চর বসাবে ওর গালে। ভয়ে মুখ ভেঙচি কেটে সরে গেল অন্যদিকে। টেবিলে রাখা প্লেটের রসগোল্লাগুলো তখন থেকেই কাছে ডাকছে রাহুলকে। না খেলে এবার পেটে গন্ডগোল বেঁধে যাবে।
রাহুল উঠে গিয়ে চেয়ার টেনে বসলো। একটা একটা করে প্লেটের রসগোল্লা হাতে নিয়ে মুখে পুড়তে শুরু করলো। দোয়েল তখন থেকে দাঁড়িয়ে আছে কাব্যের রুমে দরজার সামনে। কাব্য কি বলবে এটা শোনার জন্যই ওর কষ্ট করে দাঁড়িয়ে থাকা এখানে। কিন্তু রাহুলের এমন কাজ দেখে কাব্যদের থেকে চোখ সরিয়ে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে রইল দোয়েল। মনে মনে বলল সে। মানুষ এমন পেটুক হয়? কাব্য তার চাচার মুখে শুনলো ওর আব্বুর নাকি শরীর খারাপ, বারবার দেখতে চাইছেন ওকে। বেশ কিছুদিন ধরেই অবস্থা। মাহাতাব সাহেবের বিছানায় পড়ে পড়ে দিন কাটে ওনার। কাব্য সবটাই শুনলো, কিন্তু এক ফোঁটা মায়া হলো না বাবার জন্যে। মা বাবা ছাড়া বড় হওয়া ছেলেমেয়েগুলো বোধহয় এমনই হয়। ফুটবল হাতে নিয়ে খেলার বয়সে যে ছেলে বাবার অবহেলা আর মাকে হারানোর কষ্ট অনুভব করেছে তার মন তো পাথর হবেই। সহজে ভালোবাসা জন্মাবে না কারো জন্যে, তবে যার জন্যে কাব্যের মনে ভালোবাসা জন্মায় তাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার উদাহরণ হলো কাব্যের নীলাম্বরী। স্রোত মেঝেতে বসে আছে, হাঁটুতে মুখ গুজে কান্না করছে নিজের ভাগ্যের কথা স্মরণ করে। আল্লাহ কেন মরাকেই মারেন সব সময়? ওর তো কিছুই নেই, ছোটখাটো সুখগুলো কেন আল্লাহ কেড়ে নিচ্ছেন বারবার? নিজের ভাগ্যের উপর যে পরিহাস হচ্ছে ওর। বিরক্ত সে নিজের উপরে। স্রোতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব। আজই ছেলেটা বাড়ি ফিরেছে বাবার অসুস্থতার খবর শুনে। স্রোতের বিয়ে মেনে নিতে পারছিল না সে। কাউকে কিছু বলার সাহসও ছিল না। মা নিশ্চয়ই শুনতো না ওর কথা। এগুলো ভেবেই চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। আজ বাড়ি ফেরা মাত্রই দীপ্তের মুখে যখন শুনলো কাব্য ভাইয়ের সাথে স্রোতের বিয়ে হবে, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে ধ্রুবের। নিজের অজান্তে যাকে মন দিল, ভালোবাসলো, সারা জীবন চেয়ে আসলো নীরবে, তার সাথে বিয়ে হবে নিজের ভাইয়ের। একই বাড়িতে থাকবে ওরা। অন্য কারো বউ হয়ে সারাক্ষণ স্রোত ঘুরঘুর করবে ধ্রুবের সামনে। কথাটা ভাবলে যে দম বন্ধ লাগছে ওর। আল্লাহ কেন এমন মানুষের প্রতি ভালোবাসা জন্ম দেন যাকে আমরা কোনোদিনও পাবো না? স্রোতের চোখের পানি যে কষ্ট দিচ্ছে ধ্রুবকে, কিন্তু স্রোতের সামনে গিয়ে ওকে সান্ত্বনা দেবে বা কান্না করতে বারণ করবে অতটা মানসিক শক্তি ধ্রুবের নেই। সে চলে গেল নিঃশব্দে। ধ্রুবের ভালোবাসা ভালো থাক, অন্যের হলেও সে ভালো থাক। দীপ্ত স্রোতের রুমের দিকে আসছিল। ধ্রুবকে দেবদাস মার্কা লুক নিয়ে চলে যেতে দেখলো তখন। চোখের কালো ফ্রেমের চশমাটা ঠিক করে নিল দীপ্ত। ভাবুক দৃষ্টিতে কিছু সময় ধ্রুবর যাওয়ার পানে তাকিয়ে বলল, ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। বিয়ে হচ্ছে সিনিয়র আর তার খরগোশের। ধ্রুব ভাই এমন দেবদাস হলো কেন? দোয়েল এসেছে স্রোতকে নিতে। দীপ্তকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে, বিড়বিড় করতে দেখে মাথায় গাঁটটা মেরে বলল সে। কি রে, বিড়বিড় করে কি বলছিস? জানো তো দোয়েল আপু, আমরা সবসময় যা দেখি তা কিন্তু সত্যি হয় না। সবকিছুর মধ্যে লুকিয়ে থাকে গভীর রহস্য। দোয়েল মনোযোগ দিয়ে শুনল দীপ্তের কথা। কৌতূহলী দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিসের রহস্য? শ্রোতাপুর বিয়ে ঠিক হওয়ার পর থেকে ধ্রুব ভাইয়া বাড়ি থাকে না কেন? হতেও তো পারে আজ এত কিছুর পিছনে ধ্রুব ভাইয়ের রাত আছে। বিরাট গন্ডগোল আছে বুঝলে। দোয়েল প্রথমে মন দিয়ে শুনছিল দীপ্তর কথা। এখন মনে হচ্ছে সময় নষ্ট করা ছাড়া কিছুই করেনি সে। চোখ মুখ শক্ত করে মেজাজ দেখিয়ে বলল দোয়েল, এসেছে বিজ্ঞানী নিউটন। যাবি এখান থেকে, থাপড়ে তোর দার্শনিক গিরি বের করব আমি। সব কিছুতেই রহস্য খুঁজছিস, হতচ্ছাড়া। দীপ্ত ভাবলো সত্যি মার খাবে দোয়েলের হাতে। সে পালিয়ে যাচ্ছিল ওখান থেকে। যেতে যেতে মুখ ভেঙচি কেটে বলছে, ওহ, সব দোষ দীপ্ত ঘোষ। কেউ আমার কথা বিশ্বাসই করে না। যখন সবটা সত্যি হবে তখন বুঝবে। কাব্যের সাথে স্রোতের বিয়ে হবে শুনে যেন আকাশ থেকে পড়ল স্রোত। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতে আরেকটা ধাক্কা নিতে পারছে না মেয়েটা। স্রোতের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না কোনো কালেই। ফুপির পছন্দই ওর পছন্দ, ওর রেজওয়ানকে স্রোতের পছন্দ না। এই বিয়েতেও তার মত ছিল না, কিন্তু মেনে নিয়েছে সবটাই। মুখ ফুটে বলেনি কিছুই। নানা ঝামেলায় বিয়েটা তো ভেঙে গেল। আজই আবার কাব্যের সাথে ওর বিয়ে। ব্যাপারটা কেমন যেন লাগছে স্রোতের। তাছাড়া কাব্য কি স্রোতকে পছন্দ করে? কিভাবেই বা রাজি হলো এই বিয়েতে? বাধ্য হয়ে কি তবে বিয়েটা করছে কাব্য? স্রোত যে এমন বিয়ে চায়নি কখনোই। সাবরিনা বেগম স্রোতের রুমে আসলেন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বললেন, তোমার ভালোর কথা ভেবেই আমি এত কিছু করছি স্রোত। ফুপিকে ভুল বোঝো না, সবটা ঠিক হবে। স্রোতের চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফুপির হাতটা ধরে বলল, আমি কিছুই করিনি ফুপি, তুমি আমায় বিশ্বাস করো না বলো? কাব্য ভাই সেদিন কোথা থেকে ওখানে আসলেন আমি সত্যিই জানি না। স্রোতের পুরো কথাটা শেষ হওয়ার আগে সাবরিনা বেগম বুকে জড়িয়ে নিলেন ওকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আবারও, আমি জানি তুমি স্নিগ্ধ, পবিত্র, তুমি কোনো ভুল করতে পারো না, কিন্তু সমাজ যে এসব মানবে না স্রোত। তোমাদের দুজনকে নিয়ে সবাই আজে বাজে কথা বলছে। ওদের মুখ বন্ধ করার জন্য হলেও কাব্যকে বিয়েটা করে নাও। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। স্রোত অনেক ভেবেচিন্তে সম্মতি জানালো ফুপির কথায়।
পরনে থাকা শাড়িটা ঠিক করে নিল সে। সাবরিনা বেগম মুছে দিলেন ভাইজির চোখের পানি, হাত ধরে নিয়ে গেলেন ওকে। পিছু পিছু আসলো দোয়েলও। পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে কাব্য। বাড়ির সবাই উপস্থিত সেখানে। মাহতাব সাহেব ওনার অসুস্থ শরীরে এসে বসেছেন ছেলের মুখোমুখি। ওনার চেহারা মলিন হলেও ঠোঁটের কোণে হাসি লেগে আছে। স্রোতকে তিনি দোয়েলের মতোই ভালোবাসেন। মেয়েটা অন্য কোথাও না গিয়ে ওনার ছেলের বউ হয়ে এই বাড়িতে থাকবে ভেবেই এত আনন্দ হচ্ছে ওনার। কাব্য ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়েছিল। স্রোত যে ওর পাশে এসে বসলো বুঝেও তাকায়নি ওর দিকে। কাজী সাহেব বিয়ে পড়ালেন, দুজনে সুন্দর মতো কবুল বলল। সম্পন্ন হলো ওদের বিয়ে। স্রোত আর কাব্যের বিয়ে হলো অবশেষে। দুজনেই বাধা পড়ল বিয়ের মতো সুন্দর পবিত্র বন্ধনে। কাব্যের চোখ মুখে গম্ভীর ভাব, কিন্তু মনে মনে সে খুশি। রাজ্য জয় করার মতোই আনন্দ হচ্ছে তার। আজ নীলাম্বরী কাব্যের হয়েছে। কাব্য তার কল্পনার পরীকে বাস্তবে পেয়েছে, জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তাকে। কাব্য আর কষ্ট দেবে না তার নীলাম্বরীকে। শত ঝড় তুফান আসলেও কাব্য আগলে রাখবে তাকে। কথাগুলো মনে মনে ভেবে যাচ্ছে কাব্য। দোয়েল আর লিয়া স্রোতকে কাব্যের রুমে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে কাব্য রুমে ঢুকলো। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে স্রোত। কাব্য তাকিয়ে আছে স্রোতের দিকে। মেয়েটা কেমন মনমরা হয়ে বসে আছে, হয়তো ট্রমার মধ্যে আছে। এত কিছু একসাথে নিতে পারেনি সে। কাব্য স্রোতের ঠিক সামনে গিয়ে বসেছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কি যেন ভেবে যাচ্ছে মনে মনে। কাব্যের রাগ হলো অকারণে। স্রোত কি দেখেনি ওকে? একবারও মুখ তুলে তাকালো না কেন ওর দিকে? স্রোত কি মেনে নিতে পারছে না এই বিয়ে? কেন করছে এমন? সেজেগুজে রেজওয়ানের সাথে বিয়ের পিড়িতে বসার পরেও কাব্য বিন্দুমাত্র রাগ দেখায়নি। ক্ষমা করে দিয়েছে ওকে। মনে মনে ভেবেছে আর কষ্ট দেবে না তার নীলাম্বরীকে। কিন্তু নীলাম্বরীর কি হলো? তবে কি কাব্যের ভাবনায় সত্যি স্রোত ভালোবাসে রেজওয়ানকে? কাব্য পরীক্ষা করতে চাইল স্রোতকে। একটা নকল ডিভোর্স পেপার স্রোতের দিকে এগিয়ে দিয়ে বলল। তোকে আমার পাশে মানায় স্রোত। স্রোত মুখ তুলে তাকালো। স্রোতের চোখের সাথে চোখ মিলতেই কাব্য ঘুরে তাকালো অন্যদিকে। এই মেয়ের অসহায় চাহনি নীলাভ চোখ দুটো নেশা ধরিয়ে দেয় কাব্যকে। নিজেকে ঠিক রাখতে পারে না কাব্য। নীলাম্বরী ছলছল চোখ জোড়া দেখলেই তোলপাড় শুরু হয় বুকের ভেতর। কাব্যের অশান্ত মন শান্ত হয়ে যায় নীলাম্বরী নীল চোখের দিকে তাকালে। কিন্তু কাব্য যে স্রোতের সামনে কঠোরই থাকতে চায় না, চায় না নিজের দুর্বলতা প্রকাশ করতে। স্রোত কিছুক্ষণ তাকিয়ে রইল কাব্যের মুখ পানে। কাব্যের এমন প্রশ্নে ভরকালো না সে। সত্যি স্রোতকে মানায় না কাব্যের পাশে। কাব্য ভাই এত সুন্দর। অন্ধকার আকাশে ঝলমল করতে থাকা তারা যতটা সুন্দর, ততটাই সুন্দর স্রোতের কাব্য ভাই। তাকে তো মানায় না কাব্যের পাশে। স্রোত ডানে বামে মাথা নাড়ল। কাব্য তখন ওই ডিভোর্স পেপারটা দেখিয়ে বলল। তাহলে আমাদের একসাথে থাকার দরকার নেই। এই মিথ্যা বিয়েটা ভেঙে যাক। ডিভোর্স পেপার সাইন করে দে। স্রোত এবারেও অবাক হলো না। ভালো খারাপ কোনোটাই লাগলো না ওর। স্রোত যেন নির্জীব হয়ে আছে, কাঠের পুতুলের মতো, যাকে আঘাত করলেও কষ্ট হয় না, কোনো অপমানই গায়ে লাগে না। এই যে বিয়ের ঠিক কিছু সময় পর কাব্যর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছে, বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না স্রোতের। কাব্য ভাই থেকে এর চেয়ে বেশি কি বা আশা করবে স্রোত? এমন কিছু যে হবে তার তো জানা ছিল আগে। কাব্য ভাই তো সহ্য করতে পারে না স্রোতকে। পরিস্থিতি সামাল দিতে কেবল করেছে বিয়েটা। কত চিন্তা ভাবনা করে স্রোত পেপারটা হাতে নিল। ভ্রু কুচকালো কাব্য। স্রোত কেউ কি ডিভোর্স দিতে চাইছে? তারপর কি করবে? চলে যাবে ওই রেজওয়ানের কাছে? কথাগুলো ভাবনায় আসতে রাগে লাল হলো কাব্যের চোখ মুখ। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করলো সে। লাল লাল চোখগুলো নিয়ে তাকিয়ে রইল স্রোতের দিকে। ডিভোর্স পেপারটা স্রোতের হাত থেকে কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো সে। রাগে গর্জে উঠে বলল স্রোতকে। বেরিয়ে যা স্রোত, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা। মেরে ফেলবো তোকে আমি। স্রোত বুঝলো না কাব্যের এমন কথার মানে। অবুঝের মতো বলল সে। কেন? আপনি যা বলেন তাই তো করলাম। কাব্যের রাগ বাড়ল তত্তর করে। দেয়ালে টাঙানো একটা ছবি খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল ছবিটার কাচের ফ্রেম। স্রোত পিছিয়ে গেল কয়েক পা। কাব্য শক্ত করে ওর হাত চেপে ধরলো, বলল চিৎকার দিয়ে। সব সময় আমি যা বলবো তাই কেন করতে হবে তোকে? কাব্যের এমন চিৎকারে কেঁপে উঠল স্রোত। কি বলবে বুঝলো না সে। কাব্য নিজেকে সংযত করার চেষ্টা করলো। আপাতত সে বেরিয়ে যাবে বাড়ি থেকে। কাব্য চলে যাচ্ছে দেখে চিন্তা হলো স্রোতের। ওর ফুপা শরীর তো ভালো নেই। স্রোত দেখেছে অসুস্থ অবস্থায় বারবার কিভাবে মাহতাব সাহেব ডেকে যাচ্ছিলেন কাব্যকে। ডক্টর বলেছে বারবার ওনাকে কোনো রকম টেনশন না দিতে। তার উপর আজ বাড়িতে এত কিছু ঘটে গেল। বাড়ির এই অবস্থায় কাব্য যদি চলে যান নিশ্চয়ই আরো অসুস্থ হয়ে পড়বেন। দোয়েল বারবার স্রোতকে বলেছে কাব্যকে কোথাও যেতে না দিতে। স্রোত বাধ্য হয়ে সামনে গিয়ে দাঁড়ালো কাব্যের। ওর পথ আটকে বলল। যাবেন না কাব্য ভাই? সামনে থেকে স্রোত, বিরক্ত লাগছে আমার তোকে। আমাকে নিয়ে আপনার সমস্যা? আমি চলে যাব এই বাড়ি থেকে। আপনি প্লিজ যাবেন না, ফুপার শরীর খারাপ। আপনি চলে গেছেন শুনলে আরো অসুস্থ হয়ে পড়বে উনি।
এবারেও কাব্যের রাগ হলো। স্রোতের কি খারাপ লাগবে না কাব্য চলে গেলে? কেবল ওর ফুপা অসুস্থ বলে আটকাতে চাইছে এভাবে। কাব্য রেগে মেগে আবারও সামনে থেকে সরতে বলল স্রোতকে। স্রোত না সরলে হাত দিয়ে ঠেলে ওকে সরিয়ে দিল কাব্য। স্রোতের মাথাটা ঘুরছে, তখন থেকে টাল সামলাতে পারল না, সে পড়ে গেল মেঝেতে। কোনো কিছুর সাথে মাথাটা লেগে রক্ত বের হলো কপাল দিয়ে। কাব্য পিছু ফিরে তাকালো না, লম্বা লম্বা পা ফেলে দরজার সামনে যেতে স্রোত আবারও গিয়ে আটকানোর চেষ্টা করলো কাব্যকে। স্রোতের মনে হলো তখন ডিভোর্স পেপারে দ্রুত সিগনেচার না করে কাব্য রাগ করেছে। এই বিয়ে নিয়ে সে বিরক্ত, স্রোতকে সহ্য করতে পারছে না বলে এমন করছে। চলে যেতে চাইছে বাড়ি থেকে। কাব্যকে আটকাবে বললেই বলল স্রোত, যাবেন না কাব্য ভাই, আমি আপনার সব কথা শুনবো, আপনাকে ডিভোর্স দিব আমি চলে যাবো এই বাড়ি থেকে, আপনি প্লিজ যাবেন না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।